আমাদের ভয়েস অফ বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ। তোর মতো মশার হাতে ওর মরণ। ছোট করে দেখুন আমায় বেগম সাহেবা, তাওহিদ একটা ত্রাসের নাম। কেন রে, রাশিয়ান মাফিয়া হয়েছিস তুই, নাকি সিসিলিয়ার মাফিয়া, লা কোসার নোন্ট্রা? তার চাইতেও ভয়ানক। রাফনিদের বর আমি। চোখ সরু করে ফিসফিসিয়ে বলল তৌহিদ। রাফনি তোকে দুহাতে ঠেলে মুখ বাঁকিয়ে বলল, আসছে, যা ফোনটা রিসিভ কর। কারোর কোনো বিপদ আপদ ঘটলো কিনা। কল কেটে গেছে তো। তবুও যা। আরে চুপ যা। রাফনিদের ধমক খেয়ে বেচারা তৌহিদের উঠে যেতে হলো। মুখ ফুলিয়ে ফোনটা টেনে নিল ও। একটা আননোন নাম্বার ডায়াল করে কানে ধরলো। ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। তৌহিদ ভাই বলছেন? হ্যাঁ বলছি, কে আপনি? ভাই আমি তাওসিফ, নিদ্রের বন্ধু। কি ব্যাপার তাওসিফ, নিদ্র ঠিক আছে তো? ঠিক নাই ভাই, নিদ্র ঠিক নেই। ওকে খুনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে। হোয়াট? খুন? আটকে উঠল তৌহিদ। খুন? শব্দটা শুনে রাফনি তো চোখ বড় বড় করে তাকিয়েছে ওর দিকে। এখনই আমাকে অ্যাড্রেস সেন্ড করো তাওসিফ, আমি আসছি। জি ভাই। ফোন কাটা মাত্র রাফনির ছুটে এসে তৌহিদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কে খুন হয়েছে? নিদ্র ঠিক আছে তো তৌহিদ? কি বলো তাওসিফ? ও তো ক্লিয়ার করে কিছু বললো না, শুধু বললো নিদ্রকে পুলিশ অ্যারেস্ট করেছে। মাই গড! মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল রাফনি। ফুপিয়ে কাঁদছে সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তৌহিদ ওর পাশে বসলো। কাঁধে হাত রেখে সান্ত্বনা সুরে বলল, এখন কান্নাকাটির সময় নয় নিদ, সমস্যাটা সমাধানের উপায় বের করতে হবে। তাছাড়া আমরা তো ক্লিয়ার কোনো কিছুই জানি না। খুব দ্রুত কাপড় পাল্টে নাও, এক্ষুনি বের হতে হবে। নিদ্র কিছু হয়ে গেলে বাবুকে কি জবাব দিব আমি? আহ নিদ, কিচ্ছু হবে না ওর, আমি সব ঠিক করে দেব। যাও তো কাপড় পাল্টে আসো, আমি গাড়ি বের করছি। রাফনিদের গালে হাত রেখে বলল তৌহিদ। একরাশ শঙ্কা নিয়ে মাথা নেড়ে সম্মতি দিল রাফনিদ। রওনা হতে হতে রাফনিদকে একজন ভালো লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে বলল তৌহিদ। ওর ফোনে অনেক লয়ারের নাম্বার আছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে রাফনিদ ঢাকার একজন নামি দামি লয়ারকে কল করল। ওনাকে থানায় আসতে বলে পরবর্তীতে বাসায় জানালো নিদ্রর ব্যাপারটা। হুমায়ুন সাহেবকে যদিও জানানোর ইচ্ছে ছিল না, কিন্তু এমন বিপদে গুরুজনেরা ভালো সাজেশন দিতে পারবে তাই আর না জানিয়ে পারল না। হুমায়ুন সাহেব এ কথা শোনা মাত্রই বললেন নিদ্রর ফ্যামিলিকে নিয়ে এখনই রওনা হচ্ছেন উনি ঢাকার উদ্দেশ্যে। আর থানায় কি হচ্ছে না হচ্ছে সব আপডেট যেন টাইম টু টাইম ওনাকে জানানো হয়। রাতটায় একদম ঘুম হলো না শুভদার। কেমন যেন অস্থির অস্থির লাগছে। বাচ্চাগুলো বড় হচ্ছে থেকে এই সমস্যা। নড়াচড়া যখন করে তখন বুকে খুব চাপ লাগে, ঠিকমতো শ্বাস নিতে পারে না। এই যে এত নির্ঘুম রাত, সুখ অশ্রু ঝরানোর মতো কিছু স্মরণীয় মুহূর্ত, আবার দুঃখে মুষড়ে পড়া মেজাজের ওঠানামা, কত শত আবদার। এমন সেন্সিটিভ সময়টা সত্যিই কি একা কাটাবার কথা ছিল? এই নাজুক সময়টাতে সব নারী চায় তার অর্ধাঙ্গ তার পাশে থাকুক, বাচ্চা মেয়ের মতো তার যত্ন নিক। প্রেমের সময়গুলোতে এই প্রিসিয়াস দিনগুলো নিয়ে নিদ্রসহ কত জল্পনা কল্পনা করেছে তার ইয়ত্তা নেই। একটাও সত্যি হলো না। ভাগ্য কতখানি খারাপ থাকলে এমন দুর্দিন দেখতে হয়। তাদের ভালোবাসার প্রথম ফসল, অথচ যোজন যোজন দূরত্ব দুজনের মাঝে। এত বড় ব্লেসিং এর খবরটাও নিজে মুখে দিতে পারেনি ভালোবাসার মানুষটাকে। দুহাতে মুখ ঢেকে চেয়ারে বসে পড়ল সুপ্ত। কি হয়েছে সুপ্ত, খারাপ লাগছে? সুপ্তর মাথায় হাত রেখে চিন্তিত সুরে প্রশ্ন করল সিধা। ওর গলা পেয়ে মুখ থেকে হাত সরিয়ে চোখ তুলে তাকালো সুপ্ত। মৃদু হেসে বলল, ঘুম আসছে না, অস্থির লাগছে। কোনো কিছু নিয়ে চিন্তা করছো? নিদ্রকে মিস করছি। অকপটে বলে দিল সুপ্ত। ওর ব্যথাতুর চাহনি দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সিধার।
পাশে বসে দুহাত টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলল, ও চেষ্টা করছে সব প্রমাণ জোগাড় করার। তোমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের পাকড়াও করছে। তো জলদিই যেতে পারবে তুমি নিদ্রদার কাছে। আমি নিদ্র বলতে পাগল ছিলাম জানো। ওকে এক পলক না দেখলে আমার অশান্তি অশান্তি লাগতো। সেই আমি আজ 7-8 মাস থেকে ওর চেহারা দেখিনি, কণ্ঠ শুনিনি, ওর বুকে মাথা রাখতে পারিনি। এত জঘন্য অনুভূতি হয় ভেতরে, আমি কাউকে বোঝাইতে পারবো না এটা। মাথা নিচু করে ফুপিয়ে উঠল সুব্রত। সীতাহর গালে হাত রেখে ভরসা দেবার চেষ্টা করে বলল, ছি পাগল মেয়ে, এভাবে কাঁদতে আছে? এমন ভোর রাত্রে কাঁদতে হয় না, অমঙ্গল হয় তো। আমি যার সামলাতে পারছি না নিজেকে। কাঁদতে কাঁদতে সীতার কাঁধে মাথা এলিয়ে দিল সুব্রত। সীতার ওর মাথায় হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিতে লাগলো। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ও এসেছিল একটু পানি খেতে। এসে সুপ্তর ঘরের লাইট জ্বলতে দেখে কৌতূহলবশত ঘরে উকি মেরে দেখে এভাবে মুখ ঢেকে বসে আছে ও। কোনো সমস্যা হয়েছে ভেবে ঘরে ঢুকে দেখে এই অবস্থা। সুপ্তর কান্না মনটাকে ভারী করে দিচ্ছে সীতার। ওকে সান্ত্বনা দিতে দিতে মনে মনে প্রার্থনা করলো, জলদি যেন সুপ্তর সব কষ্টের সমাপ্তি ঘটে। বাচ্চার কান্নাকাটির দরুন সীতার পাশাপাশি প্রিয় ঘুমোতে পারেনি। একটানা বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না, ঘুমটাও আসছে না। তাই সীতার পরপর সেও উঠে পড়ল। ঘরেই ছিল এতক্ষণ, কিন্তু সীতা আসছে না দেখে বাধ্য হয়ে বাইরে বেরোলো। ডাইনিং রুমে পা দিতেই সুপ্তর ঘর থেকে দুজনের কথোপকথন খানিক ভেসে আসলো ওর কানে। সীতার মাথায় কৌতূহলী হয়ে সেও সুপ্তর ঘরের দরজায় পা দিল। সুপ্তকে অমন বেকুল হয়ে কাঁদতে দেখে খুব খারাপ লাগলো প্রিয়র। সীতা সামনে নিচ্ছে বলে আর এগোলো না। সুপ্তর বোনকেও ডেকেছে, কথাটা এখনো জানায়নি কাউকে। সারপ্রাইজ দিতে চেয়েছিল, আগে ভেবেই রেখেছে অনিমার বিরুদ্ধে সে প্রমাণগুলো জোগাড় করেছে, সেগুলো ও আগামীকালই ওদের সামনে এক্সপ্লোর করবে। এখন ভাবছে নিদ্রকেও ডাকার প্রয়োজন ছিল ওর। বড্ড বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন কল করলে কি নিদ্রকে পাওয়া যাবে? তাকেও আসতে বলবে না হয়। নিদ্রকে ফোন করার নিমিত্তে পকেট থেকে ফোনটা বের করলো প্রিয়। আনলক করেছে কিনা, সাথে সাথে রফনিতের নাম্বার থেকে কল। ফোনটা দ্রুত হাতে রিসিভ করে সরে গেল প্রিয়। কানে ঠেকিয়ে খুব ধীর কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে কি বললো বোঝা গেল না, তবে সে বিস্ময় মাখানো স্বরে প্রশ্ন করল, মার্ডার হয়েছে? এই প্রমাণ কি হেল্প করতে পারে নিদ্রকে ছাড়াতে? ওকে, আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। কথা শেষ করে প্রিয় ফোন রাখবে কি মনে করে শেষ মুহূর্তে সংখ্যা মিশানো গলায় প্রশ্ন করল, নিদ্র ঠিক আছে তো? রাফনিদের হায়ার করা লয়ার আর পুলিশের এক পশলা যুক্তিতর্ক হয়ে গেল মাত্র। এক্সাক্ট না দেখে তারা কি করে একজন মানুষকে এভাবে গ্রেপ্তার করতে পারে? কয়েক ঘন্টার ব্যবধানে চার্জশিটও ফাইল করে ফেলেছে। কিছু যাচাই বাছাই না করে এত বড় স্টেপ নিল, সেজন্য জবাবদিহিতা চাইছে লয়ার। পুলিশও এতে ভালোই ক্ষেপে গেছে। পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাচ্ছিল। ভাগ্যের সঠিক সময়ে সাইদ তার স্ত্রী ঝিনুককে নিয়ে উপস্থিত হল। গোয়েন্দা বিভাগের উদ্যোক্ত কর্মকর্তাকে দেখে পুলিশের ঘাম ছুটে যাচ্ছিল। পরবর্তীতে আর উল্টোপাল্টা কথা সে বলতে পারল না। নিদ্র সত্যিকার অর্থে দোষী কিনা তা প্রমাণিত হবে ফরেন্সিক রিপোর্ট আসার পর। ফরেন্সিক রিপোর্ট আসবে দুপুরের দিকে। তা না দেখে যাচাই বাছাই না করে কিভাবে এত বড় স্টেপ নিতে পারে? ঝিনুক কড়া শব্দে প্রতিবাদ করল, কিন্তু এখন সত্যিকার অর্থে কিছু করার নেই। দুদিন পর নিদ্রকে কোর্টে চালান করা হবে, তারপরেই যা হওয়ার। আসামি পক্ষের এত এত অ্যালিগেশন দেখে পুলিশ নিদ্রর মার্ডার কনভিকশনে রেকর্ডিং শুনিয়ে দিল ওদের। তৌসিফ তা শুনে আদ্র কণ্ঠে বলল, পাগল হয়ে গেছে ও, মাথা ঠিক নেই, কি যাতা বলছে? আমরা তার কনফিউশনের ওপর চার্জশিট ফাইল করছি। এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই। আসামির সাথে আপনাদের আগামীকাল দেখা করতে হবে। সকাল পর্যন্ত সে পুলিশ কাস্টডিতেই থাকবে এবং বেহল পাবে না। পুলিশের কথা শুনে এবার রাফনিদ ক্ষেপ্ত। সে কিছুতেই থানায় থাকতে দেবে না নিদ্রকে। খুন করেনি ও, তাহলে কিসের জেল, কিসের কোর্ট কাচারি? চিৎকার চেঁচেমেচি করে একাকার। তৌহিদ চট করে সামনে নিল ওকে। সিদ্ধান্ত হলো কাল সকাল পর্যন্ত ওরা এখানেই থাকবে। থানায় এরকম কোনো নিয়ম নেই, তাই পুলিশ বাদ সাধল। সেটা অবশ্য বেশিক্ষণ সম্ভব হলো না। ঝিনুকের নির্দেশে রাফনিদ আর তৌহিদ থানাতেই থেকে গেল।
নিত্রর সাথে কথাবার্তা বলার পারমিশনটা অবশ্য তারা পেল না। শুধুমাত্র লয়ারের সেই পারমিশন আছে। লয়ার সাহেব আর নিত্রকে কথা বলার ব্যবস্থা করে দেওয়া হলো। আবছা আলো আধারি ঘরে ছোট্ট একটা টেবিল পাতা, তার দুপাশে দুটো চেয়ার। একটাই নিচে বসে অপরটায় নিত্রকে বসতে বললেন লয়ার সাহেব। নিত্র কলের পুতুলের মতো ধীরে ধীরে হেঁটে গিয়ে বসলো। উনি লক্ষ্য করলেন পাথরের মূর্তির মতো চোখ মুখ কঠোর করে বসে আছে নিদ্র। তার দৃষ্টি ঠিক কোন দিকে বোঝা দেয়। কতটা সময় চুপচাপ ওকে পরখ করে প্রশ্ন করলেন, পানি খাবে নিদ্র? ও সরি, নাম ধরে ডাকলাম, ডোন্ট মাইন্ড। বয়সে অবশ্য তুমি আমার চাইতে বেশ ছোটই হবে। সে কথার প্রেক্ষিতে কিছু বলল না নিদ্র। তাকে মৌন দেখে মিস্টার রায় বুঝলেন মাইন্ড করেনি এবং পানিও খাবে না। উনি পুনরায় বললেন, আমি শিবাশিস রায়, ডিফেন্স লয়ার। তোমার কেসটা আমি লড়ব। আমার সাথে একটু কোঅপারেটিভ করতে হবে তোমাকে। কি করবে তো? এই প্রশ্নের উত্তরেও মৌনই রইল নিদ্র। ক্রিমিনাল সাইকোলজি অনুযায়ী অভিযুক্তর এমন আকস্মাৎ নিশ্চুপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলেন মিস্টার রয়। খানিক সময় দিয়ে মূল জিজ্ঞাসাবাদে ঢুকে গেলেন। প্রথমেই প্রশ্ন করলেন, আচ্ছা, রাত্রিবেলা ঠিক কি কি হয়েছিল আমাকে একটু খুলে বলো তো। মিস্টার রায়ের প্রশ্নে ওনার দিকে চোখ তুলে তাকালো নিদ্র। খানিক মৌনতা ধারণ করে থেকে খুব শান্ত স্বরে বলল, আমি আমার মাকে খুন করেছি। খুনটা তুমি করেছো নাকি তুমি করনি সেটা তো ফরেনসিক রিপোর্ট হাতে আসলেই জানা যাবে। আমি তোমার কাছে অন্য একটা প্রশ্ন করেছি, তার জবাব দাও। আমি তো বলেছি খুনটা আমি করেছি। তাহলে রাত্রিবেলা কি হলো না হলো জানতে হবে কেন? শাস্তি দিয়ে দিলেই তো হয়। শাস্তি জিনিসটা তো এত সহজ নয় নিদ্র। কেবলমাত্র তোমার স্বীকারোক্তির ওপর নির্ভর করে কোর্ট তোমার শাস্তি নির্ধারণ করবে না। খুনের মোটিভটা তো আগে জানতে হবে। আমি কিচ্ছু বলতে পারবো না আপনাকে। প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না। ডিফেন্স লয়ার হিসেবে প্রশ্ন করা আমার কর্তব্য। তাছাড়াও তোমার কেসটা হাতে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পর তোমার ফ্যামিলি সম্পর্কে সব স্টাডি করা হয়েছে আমার। অনিমা শেখের মৃত্যুর পেছনে কিছু স্ট্রং মোটিভও আমি খুঁজে পেয়েছি। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তোমার স্ত্রীর কিডন্যাপিংয়ের ব্যাপারটা। এখন দেখার বিষয় আমার বাকি পয়েন্টগুলোর সাথে তোমার বয়ানের আর কি কি মিল পাওয়া যায়। নিত্রর দিকে সরাসরি তাকালেন মিস্টার রায়, ওর মুখের অভিব্যক্তি বোঝার জন্য। সত্যের কথা শোনা মাত্র বিচলিত হয়ে পড়েছে নিদ্র। চোখের পাপড়ি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে তার। বাচনভঙ্গি তো পাল্টে গেছে। এর এমন অস্বাভাবিকতা ভালোভাবে লক্ষ্য করলেন মিস্টার রয়। বেশ কিছুক্ষণ ওদের দুজনের মধ্যে অনিমার মার্ডারকে কেন্দ্র করে যুক্তিতর্ক চলল। নিত্র বারংবার নিজেকে দোষী সাব্যস্ত করে যাচ্ছিল। যতবার সে নিজেকে দোষী বলছিল ততবারই মিস্টার রায় অনিমার অপরাধগুলো নিয়ে কথা বলছিলেন। একসময় শান্ত থাকতে পারল না নিদ্র। আকস্মাৎ হাইপার হয়ে উঠল সে। উত্তেজিতভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অনেকটা রেগেই বলল, যত অপরাধী করে থাকুক না কেন, সে আমার মা। দেশের 5টা লোকের সামনে অন্যরকম ইমেজ আছে তার। এখন সে বেঁচে নেই। আমি চাই না তাকে নিয়ে লোক মুখে নোংরা চর্চা হোক, নিন্দা করুক কেউ তাকে নিয়ে। হ্যাঁ, খুনটা করিনি আমি। মা নিজেই নিজের মাথায় শ্যুট করেছে, কিন্তু এই কথা আমি কাউকে জানতে দিতে চাই না। এই কেস নিয়ে যতই নাড়াচাড়া হবে ততই মায়ের নামে দাগ লাগবে। জীবিত থাকা অবস্থায় অনেক লাঞ্ছনা গঞ্ছনা সইতে হয়েছে তাকে। মৃত্যুর পর অন্তত পক্ষে তাকে নিয়ে চর্চা না হোক। উত্তেজিত হয়ে সব সত্য কথা উগড়ে দেওয়ার পর মিস্টার রায় বুঝতে পারলেন আসল ব্যাপারটা। ওর অভিসন্ধি তাহলে এই, মায়ের কৃত অপরাধগুলো যেন বিশ্ববাসীর সামনে না আসে তার জন্য নিজেকে দোষী সাব্যস্ত করার চিন্তাভাবনা ওর। হাউ সিলি। পুনরায় হেসে উঠলেন উনি। হাসতে হাসতেই বললেন, কি সিলি এবং চাইল্ডিশ থট তোমার নিত্র। মায়ের অপরাধ যেন পাবলিকের সামনে এক্সপ্লোর না হয়ে যায় এজন্য সুইসাইডাল কেসকে তুমি মার্ডার কেসে রূপান্তরিত করে দিচ্ছ। ইমোশনাল কথাবার্তায় না যাই আমরা, ঠিক আছে? আইনি লজিকই বোঝাই তোমাকে। এই মার্ডার কেসটা যখন কোর্টে উঠবে তখন প্রসিকিউশনকে খুনের পেছনের কারণ দেখাতে হবে আমাদের। তোমার মা একজন ওয়েল নন পার্সন ছিলেন। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তার ওঠা বসা ছিল। এমন একজন ভিআইপি পার্সন খুন হয়েছেন, তাও আবার তার ছেলের হাতে। প্রশাসন ব্যাপারটাকে খুব লাইটলি নেবে মনে করছো তুমি এটা?
কেসের ভেতরে ঢুকতে হবে তাদের। তোমার পুরো পরিবারের সব ইতিহাস কোর্টের দরজা পর্যন্ত টেনে আনতে হবে। সে তুমি শাস্তি পাও আর না পাও। ঠিক যে ভয়ে তুমি অযথা নিজের ঘাড়ে খুনের দায় নিয়ে নিজের নামে কালি লেপটাতে চাইছো, সে ভয় এমনিতেও সত্যি হয়ে যাবে। মাঝখান দিয়ে ক্ষতিটা তোমারই হবে। শুনেছি তোমার ওয়াইফ এক্সপেক্ট করছে। 6-7 মাস হলো তোমাদের দেখা সাক্ষাৎ নেই। বাচ্চার খবরও তো জানতে চাও না তুমি। এত বড় একটা নিউজ, মানে এবং এমন সেন্সিটিভ একটা সময়েও ওয়াইফের পাশে তুমি নেই। কার জন্য? কিছু না ভেবেই যে একটা খুনের দায় নিতে চাচ্ছ, এটা জানার পর তোমার ওয়াইফের ওপর এর কী ইম্প্যাক্ট পড়বে আইডিয়া করতে পারো তুমি? মিস্টার প্রায়ের কথা শুনে ধপ করে চেয়ারে বসে পড়ল নীরব। দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে অসহায় গলায় বলল, কি করব আমি এখন? কি করব? এক অদ্ভুত দোটানা। দোটানার সৃষ্টি করেছো তুমি। সব কিছু এমন অস্বাভাবিক করে দিও না। সিম্পল অ্যান্ড স্বাভাবিকভাবে চিন্তা করো সব কিছু। এই খুনের সাথে নিজেকে জড়ানোর কোনো মানে হয় না নিত্র। ভুলে যাও তুমি খুন করেছো। মানে? আচ্ছা, মানেটা আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি জানো, ইনসিডেন্টের রাতে হসপিটাল থেকে কাউকে কিছু না বলে নিজের বাসায় গিয়েছিলে এবং সুইসাইড অ্যাটেম্প্ট হয়েছে তোমার সামনে। তুমি ছাড়া এ কথা আমি জানি এবং তোমার নিকটাত্মীয় 2-1 জানে, আর জানে পুলিশ। অবশ্য পুলিশের কাছে স্ট্রং কোনো প্রমাণ নেই, কেবল সাসপেক্ট করছে তোমায়। ফরেন্সিক রিপোর্ট হাতে আসলে ক্লিয়ার হবে গান তোমার হাতে চলেছে নাকি ভিকটিমের নিজের হাতেই। এখন ফরেন্সিক রিপোর্টটাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ। আমরা ছাড়া বাইরে অর্থাৎ মিডিয়ায় এখনও কেউ জানে না তোমার মায়ের এই মার্ডার সম্পর্কে। এখনও বিষয়টা সিক্রেট। তবে সকাল হতে হতে ডিসক্লোজ হওয়ার শতভাগ চান্স আছে। চান্স আছে কি, ডিসক্লোজ তো হয়েই যাবে। বিচলিত হবে না এই নিয়ে, কেমন? তোমার ভুলভাল জবানবন্দির জন্য চার্জশিট ফাইল হয়েই গেছে। 2 দিন পর কোর্টে ওঠানো হবে। খুব কম সময় আছে আমাদের হাতে, বুঝতে পেরেছো তুমি? এই কম সময়ের মধ্যে কেসটাকে অন্যভাবে সাজাতে হবে। কোর্টে এটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন মার্ডারের দায় কোনোভাবেই তোমার উপর না আসে এবং দ্রুত এটা বন্ধ হয়ে যায়। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, সুইসাইডটা কোর্টে আমরা সুইসাইড হিসেবে উপস্থাপন করব। শুধুমাত্র তোমার উপস্থিতি মার্ডার টাইম থেকে চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখাবো অনিমা শেখের মৃত্যুর পর তুমি বাসায় গেছিলে, মৃত্যুর আগে নয়, এবং তার মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্কই নেই। বোঝা গেছে আমি কি বললাম? আচ্ছা, ভালো কথা, তুমি তোমার মামাকে নিয়ে হসপিটালে গেলে। ওই ডিউরিং কি এমন হলো যে ঝড় বৃষ্টির মাথায় করে পিস্তল হাতে বাসায় ছুটে এলে? মিস্টার রায়ের প্রশ্নে এবার আর কিছু লুকালো না নীরব। চট্টগ্রাম থেকে ফিরে আসার পর থেকে এ যাবৎ যা কিছু হয়েছে তার সবটা খুলে বলল। ওর কথা শুনে ভীষণ খুশি হলেন মিস্টার রায়। চেয়ার ছেড়ে উঠে এসে ওর কাঁধে হাত রেখে বললেন, ভেরি গুড। এই তো আমাদের কাজ 80% সহজ হয়ে গেছে। শোনো, মন দিয়ে শোনো। আমরা কেসটা সাজাবো তোমার চট্টগ্রাম থেকে ফিরে আসার পর থেকে। বোঝা গেছে? তুমি তো এমনিতেই সাসপেক্ট করছিলে তাকে। তোমার সন্দেহ আরও গাঢ় হয় মায়ের সাথে মামার কথোপকথন শুনে। কিন্তু আমি তো কোনো কথোপকথন শুনিনি। বাস্তবিক পক্ষে শুনুনি, হ্যাঁ, কিন্তু কোর্টে তোমায় বলতে হবে যে মায়ের সাথে মামার কথোপকথন তুমি শুনেছ। ওখানে তোমার ওয়াইফের কিডন্যাপিংয়ের ব্যাপারটা জানতে পারো তুমি। বুঝে উঠতে পারছিলে না কি করা উচিত। পুলিশকে জানাবে নাকি নিজে আড়াল থেকে তার গতিবিধি লক্ষ্য করে ওয়াইফকে উদ্ধার করতে চেষ্টা করবে। ওয়াইফের জন্য কোনো ক্ষতি না হয় তার জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে আমার দ্বিতীয় অপশনটা। একসময় তোমার হাতে সুযোগ এসে গেল সব সত্যি জানার। তোমার মামা অসুস্থ হয়ে পড়লেন এবং হসপিটালে উনি নিজে থেকেই তোমায় সবটা বলে দিলেন। রেকর্ডিং তো আছে তোমার কাছে, তাই না? জি। গুড। তাহলে ওই রেকর্ডিংটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ। কিন্তু আমি বাসায় যাওয়ার পূর্বে রেকর্ডিংটা পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। হোয়াট? 1 মিনিট, এ কারণে ওরা স্পটে এত দ্রুত পৌঁছে গেছিল? হ্যাঁ। নিটুর কথা শুনে একটু বিরক্ত হলেন মিস্টার রয়। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি অনেক ব্লান্ডারও করে রেখেছো। যাই হোক, তবুও আমরা এই কেসটা জিতব। আমার উপর বিশ্বাস রেখো। 12 বছরের চাকরি জীবনে একটা কেসও হারিনি আমি, এটাও হারবো না। মুস্কি হাসলেন উনি। নিদ্র নিষ্পলক তাকিয়ে রইল ওনার দিকে, কিছু বলল না। মিস্টার রায় ওনার বাকি পরিকল্পনাটুকু বুঝিয়ে দিলেন নিদ্রকে।
এখন ওকে লয়ারের কথা মতোই চলতে হবে, নইলে বিরাট বিপদ আছে। আবেগের বসে পাগলামির সিদ্ধান্তের ফল এই। এদিকে সকাল হতে না হতেই খবরটা ছড়িয়ে গেল মিডিয়ায়। একই সময়ে এক এক চ্যানেল এক একটা নিউজই নানা ময় মশলা মাখিয়ে উপস্থাপন করা হলো। কোনো হেডলাইনে সরাসরি নিড্রকে খুনি নাম দেওয়া হলো, কোনো চ্যানেলে আসলেই খুনি কিনা বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুড়ে দেওয়া হলো। মিস্টার রায় ব্যস্ত হয়ে পড়লেন নিজের মতো করে কেস সাজাতে। ঝিনুক উপর মহলের সাথে কথাবার্তা বলে কেস হ্যান্ড ওভার করে নিল এবং ডিপার্টমেন্টের বেস্ট অফিসারদের নিয়ে তদন্তে লেগে পড়ল। নিউজ দেখেছে থেকে সুপ্ত পাগলের মতো করছে। এই মুহূর্তে তার ঢাকায় যাওয়া চাই, নিড্রোর সাথে দেখা করতে হবে যে কোনো উপায়ে। কিন্তু শরীরের যা অবস্থা, প্রিয় সাহস পাচ্ছে না ওকে নিয়ে যেতে। কান্নাকাটি করে একাকার। ও শেষে কল করলো রাফনিদকে। রাফনিদ তখন মাত্র বাসায় ফিরেছে। রংপুর থেকে বাবা মা এবং নিড্রোর ফ্যামিলি মেম্বাররা এসে পড়েছেন। এমন সময় সুপ্তর কল পেয়ে খুব অসহায় বোধ করলো ও। তৌহিদের দিকে তাকালে কিভাবে যেন বুঝে গেল ব্যাপারটা। চোখের ইশারায় বলল, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি কল রিসিভ করে যাও। রাফনিদ ভরসা পেয়ে একটু আড়ালে চলে এলো। কল রিসিভ করতেই সুপ্তর কান্নামাখা কণ্ঠস্বর ভেসে আসলো ফোনের ওপাশ থেকে। আপু, আমার নিড্রকে টিভিতে দেখাচ্ছে ও নাকি ওর মাকে খুন করেছে, এটা কি সত্যি? বাবু তুই শান্ত হ, কানাকাটি থামা আগে। না, আগে তুমি বলো আমার নিড্রকে আসলেই খুন করেছে। আমরা কেউই জানি না রে। আজ ভোরে হঠাৎ তাওসিফের কল, নিদ্রকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, পরে গিয়ে শুনলাম তোর শাশুড়ির মার্ডার কেসে। না না আপু, এটা হতে পারে না। মা পাগল ছেলে আমার নিড্র ওর মাকে খুন করবে, এটা কল্পনাতীত। ওদের কোথাও ভুল হচ্ছে আপু, আমার নিড্র নির্দোষ। তুই কান্না থামা বাবু, আমরা জানি নিদ্র নির্দোষ, কিছুই হবে না ওর। আমার নিয়ে যাও আপু, ওকে না দেখতে পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, নিয়ে যাও আমায়। পাগলামি করিস না বাবু, তোর শরীর খারাপ এখন, এমন অবস্থায়। কথা শেষ করতে পারল না রাফনিদ। তার পূর্বেই নিশাত এসে দাঁড়ালো ওর সামনে। অবাক নয়নে তাকিয়ে শুধালো, বাবু, মানে আমার সুপ্তকে পেয়েছিস তোরা? ওর সাথে কথা বলেছিস? কেমন আছে আমার সোনা মানিকটা? দেখি, দে তো। রাফনিদের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল ফোনটা। কানে ঠেকিয়ে আসলে সুপ্ত কিনা কনফার্ম হওয়ার জন্য অস্থির চিত্তে বলল, সুপ্ত, সোনা মা আমার, কেমন আছিস তুই সোনা? এতদিন বাদে মায়ের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেল সুপ্ত। সারা শরীর কেঁপে উঠল ওর। মনের ভেতরে জোর করে আটকে রাখা কান্নাগুলো বাদল ছাড়া হয়ে গেল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে ও বলল, আমি ভালো নেই মা, ভালো নেই আমি। আমার নিড্রকে ওরা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে, কিছু একটা করো, ওকে ছাড়ানোর ব্যবস্থা করো। না জানি ও কি অবস্থায় আছে। ওর ওরা আমাকে ছাড়া কিভাবে আছে আমি জানি না। উফ, আমি মরে যাচ্ছি মা, মরে যাচ্ছি আমি। সোনা মানিক আমার, কাঁদিস না, কিচ্ছু হবে না তো জামাইয়ের। তোর বাপি এসেছে, সে সব ঠিক করে দেবে। বাপি, হ্যাঁ হ্যাঁ, বাপিকে দাও তো মা, তাকে আমি রিকোয়েস্ট করবো যেন নিড্রকে ছাড়িয়ে নেয় জলদি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুই একটু দাঁড়া। চোখের পানি মুছে ফোন হাতে দ্রুততার সাথে এগিয়ে গেল নিশাত ড্রয়িং রুমে। হুমায়ুন সাহেবকে ডাকতে ডাকতে বলল, হ্যাঁ গো, শুনছো? আমাদের বাবুকে খুঁজে পাওয়া গেছে, মেয়ে আমাদের সুস্থ আছে। কি বলছো কি? হ্যাঁ, এই যে নাও, ও কথা বলবে। ফোন এগিয়ে দিল নিশাত হুমায়ুন সাহেবের দিকে। উনি অশ্রু সজল হয়ে ফোন টেনে নিলেন। কানে ঠেকিয়ে কথা বলবে কি হু হু করে কাঁদতে শুরু করলেন। ওনার কান্না দেখে সুপ্তই অবাক। হুমায়ুন সাহেব কাঁদতে কাঁদতে রাফনিদকে বললেন, ভিডিও কল করো তো মা, মেয়েটাকে দেখি না কতদিন। রাফনিদ মাথা নেড়ে ফোন নিয়ে সুপ্তকে বলল ভিডিও কলে আসতে। ভোর রাত থেকে কান্নাকাটির ফলে ওর মুখ চোখের অবস্থা শোচনীয়। ভিডিও কলে ওকে এমন অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন হুমায়ুন সাহেব এবং নিশান্ত। ও বাপিকে রিকোয়েস্ট করে বলল, আমায় নিয়ে যাও বাপি, নিড্রোর কাছে না যেতে পারলে আমার দম বন্ধ হয়ে মরা জোগাড় হবে। হুমায়ুন সাহেব আশ্বস্ত করলেন আজই ওকে ঢাকায় আনার ব্যবস্থা করবেন। প্রিয়র সাথেও উনি কথা বললেন। ডিসিশন নেওয়া হলো আজ দুপুরেই সুপ্তরা রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। বাচ্চা নিয়ে জার্নি করা দুঃসাধ্য বটে। অনেক সাহস করে বাচ্চাকে নিয়ে বেরিয়েছে শেথা।
প্রিয়কে একা রাখার সাহস পাচ্ছিল না কিছুতেই। তাছাড়া ও নিড্রর কি হয় না হয় এসব নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকতো। এর চেয়ে ভালো সবাই একসাথে বেরিয়ে পড়ুক। জরুরি ভিত্তিতে গাড়ির ব্যবস্থা করা হলো। এর মাঝে ডাক্তারের সাথে কনসাল্ট করে হম্বিতম্বি করে বের হয়ে অবশেষে ওরা যশোর ছেড়ে পাড়ি জমালো ঢাকার উদ্দেশ্যে। যশোর টু ঢাকা গাড়ির জার্নিতে সময় লাগে মোটে 7 ঘন্টা 40 মিনিট। পথে তেমন যানজট না থাকায় এর চাইতেও কম সময়ে পৌঁছে গেল সুপ্তরা। রাত 8:30টার দিকে রাফনিদের বাসায় এসে উপস্থিত হলো ওরা। হুমায়ুন সাহেব এবং নিশাত চাতকের ন্যায় অপেক্ষা করছিলেন কখন দু চোখ ভরে দেখতে পারবেন আদরের মেয়েটাকে। ফাইনালি যখন সে সামনে আসলো তখন পারলে বুকের খাঁচায় বন্দি করে রাখেন। বলা বাহুল্য ওনারা জানতেন না সুপ্ত প্রেগনেন্ট। বাসায় আসার পর ওর নাজেহাল অবস্থা এবং বাড়ন্ত পেট দেখে দারুণ চমকপ্রদ হলেন সবাই। তৎক্ষণাৎ পরিচিত এক ডাক্তারকে ডাকা হলো বাসায় চেক আপের জন্য। ও এত বেশি দুর্বল হয়ে পড়েছিল যে ঠিক মতো দাঁড়াতেই পারছিল না। তবু মুখে এক কথা, নিড্রোর কাছে নিয়ে চলো, ওর ভেঙে পড়া মুহূর্তে আমি পাশে দাঁড়াতে চাই। আগামীকাল সকালে নিয়ে যাব নিদ্রর কাছে। ফার্স্ট ট্রায়ালের টাইম পড়েছে আগামীকাল বেলা 11:30টায়। সে অনুপাতে সব প্রিপারেশন ডান। জামাল সাহেব আসাদ সহ আরো কয়েকজনকে সাক্ষ্য দিতে হবে। মিস্টার রায় সবাইকে যেমনটা শিখিয়ে দিয়েছেন তেমনটাই বলতে হবে। খুব দ্রুতই কেসটা বন্ধ হবে আশা করা যায়। ঔষধের রিয়েকশনে দীর্ঘক্ষণ ঘুমানোর পর সুপ্ত জাগনা পেল একদম ভোরবেলা। চারদিক তখন ফজরের আজানের মধুর ধ্বনিতে মুখরিত। বিছানায় আধশোয়া হয়ে বসে সুপ্ত এক মনে আজান শুনল। রাফনিত নিশাত দুজনেই ওর সাথে ঘুমিয়েছিল রাতে। নিশাত পাশে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসে, সম্ভবত নামাজ পড়বে তাই ফ্রেশ হয়েছে। রাফনিত এখনো ঘুমিয়ে। কি রে মা, উঠলি কখন? খারাপ লাগছে? না, মাত্রই উঠলাম, এমনিতেই ভেঙে গেছে ঘুমটা। ক্ষুধা পেয়েছে, কিছু খাবি? উহ, মা, আমি নামাজ পড়বো। পড়বি? আয় তাহলে ফ্রেশ হয়ে নে, একসাথে নামাজে দাঁড়াই। আমায় একটু বাথরুমে রেখে আসো। আপু নামাজ পড়বে না? ওর শরীর খারাপ করেছে। আচ্ছা। ঘুমন্ত রাফনিতের দিকে একবার তাকিয়ে উঠে ফ্রেশ হতে গেল সুপ্ত। মায়ের সাহায্যে ফ্রেশ হয়ে একটা চেয়ারে বসে নামাজ পড়ে নিল। মোনাজাতের জন্য যখন হাত তুলেছে তখন হৃদয় গহীনে উত্থাল পাথাল ঢেউয়ের মতো ভারী ভারী কষ্টগুলো নরম কান্নার আকার ধারণ করে চোখ দিয়ে ঝরে পড়তে শুরু করল। একটাই চাওয়া, মানুষটা সহি সালামতে ফিরে আসুক তার কাছে। নামাজ শেষে নিশাত যখন জায়নামাজ গোছাচ্ছে তখন সুপ্ত নিজের বুকের বাঁ পাশে একটা হাত রেখে নরম কণ্ঠে বলল, মা, আমার মনের অস্থিরতাগুলো কেমন যেন তুলোর মতো হাওয়ায় মিলিয়ে গেল। ওর কিচ্ছু হবে না মা, ও ঠিক ফিরে আসবে আমার কাছে, দেখো তুমি। অবশ্যই ফিরে আসবে। 14 শিকের কারাগারে বন্দী হয়েছে থেকে ঘুম জিনিসটা কোথায় যেন পালিয়ে গেছে নিড্রর চোখ থেকে। সারা দিন রাত চুপচাপ বসে কিংবা শুয়ে বেখেয়ালে ভাবে সত্য কি জানে ওর গ্রেফতার হওয়ার কথা। আচ্ছা, ওর উপর যে খুনির তকমাটা লেগেছে এ নিয়ে সুপ্তর মনে কি ঘৃণা জন্মেছে ওর জন্য? সুপ্ত কি আর সকলের মতে ওকে অবিশ্বাস করবে? যদি অবিশ্বাস করে থাকে তাহলে যেন রায় ওর বিপক্ষে যায়। ভালোবাসার মানুষের অবিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে না ও। একে কাপুরুষের মৃত্যু বলবে? বলুক, শুধু একটাই চাওয়া, মৃত্যুর পূর্বে যেন একবার সত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারে, আমার এক মুঠো গোলাপ, তোমাকে ছাড়া প্রত্যেকটা দিন আমার কাছে মৃত্যু সম। তুমি কি জানো তোমাকে ছাড়া কতখানি অসহায় আমি? আমার যতটুকু অপরাধ ছিল ক্ষমা করে দিও প্লিজ। 10:45টার মধ্যে নিদ্রকে নিয়ে আসা হলো কোর্টে। হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্টের বাইরে অফিসারদের সাথে দাঁড়িয়েছিল ও। সত্যরা পৌঁছলো ঠিক 5 মিনিট পরেই। কোর্ট ভবন থেকে 10 কদম দূরে হাতের ডানে মূল ফটকটা। ওখানে গাড়িটা দাঁড়ালে ভবনের নিচে নিদ্রকে স্পষ্টভাবেই দেখতে পেল সুপ্ত। এতদিন বাদে এই অবস্থায় মানুষটাকে দেখে ওর বুক ফেটে কান্না আসতে চাইছিল, কিন্তু নিজেকে সামনে নিল শক্তভাবে। গাড়ি থেকে নেমে আশপাশটায় একবার নজর বুলিয়ে নিল সত্য। কোর্টে আসা কেস লড়তে দেখা এগুলো মনে হয় কখনো স্বপ্ন ছিল, তবে ভাবেনি একদিন সেই বাচ্চামি স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ওর জীবনে আসবে। না, কল্পনা সাগরে নিমজ্জিত থেকে দেখা অসম্ভব স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে।
চুপচাপ মাথা নত করে দাঁড়িয়েছিল নিদ্র। হঠাৎ মনে হলো তার ঠিক সামনে অতি পরিচিত কেউ একজন এসে দাঁড়িয়েছে। তার উপস্থিতির আভাস পাচ্ছে নিদ্র। বিশ্বাস করতে পারছে না, ঠিক ঘোর মনে হচ্ছে। চোখ তুলে তাকাবে কিনা এই সংশয়ের মাঝে ওপাশ থেকে মৃদু স্বরে ভেসে আসলো, কি অবস্থা হয়েছে তোমার? তার মানে সে সত্যি এসেছে। চট করে চোখটা বন্ধ করে নিল নিদ্র। এতদিন বাদে কর্ণকুহরে ঝংকার তোলা কণ্ঠ ধরিটার রেশ ও সর্বাঙ্গ দিয়ে অনুভব করতে চায়। এদিকে ওর নীরবতা সুপ্তকে অস্থির করে তুলল। পরিবেশ পরিস্থিতি কিছুই খেয়াল না করেও নিজের কম্পমান এক হাত নিদ্রর গালে ঠেকালো। অশ্রু সজল হয়ে বলল, এই আমার উপস্থিতি বুঝতে পারছো না তুমি? চোখ তুলে তাকাচ্ছ না কেন? চোখ তুলে তাকাও। আমি জানি তো আমার নিদ্র কোনো অন্যায় করতে পারে না। মাথা নিচু করে কেন আছো? মাথা সোজা করো, আমার চোখে চোখ রাখো নিদ্র। সুপ্তর এক একটা কথা নিদ্রর ভেতর থেকে অদ্ভুত কম্পনের সৃষ্টি করছে। সুপ্ত তাহলে ভুল বোঝেনি ওকে। একই সাথে খুশি এবং দুঃখের সংমিশ্রণে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো যেন নিদ্রর বুকে। সমস্ত ধৈর্যের ভাত এবার ভাঙার জোগাড়। মনে হচ্ছে সুপ্তকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদুক। আচ্ছা, ছেলেদের কি চিৎকার করে কাঁদার অনুমতি আছে? আছে, তবে তা হয়তো বা রাতের আধারে চার দেয়ালের ভেতরে। অনেক কষ্ট করে নিজেকে সামলে নিল নিদ্র। ভেঙে পড়লে তো হবে না তার। বড় একটা শ্বাস নিয়ে আস্তে করে মুখ তুলে চাইল। ঠোঁটের কোণে হাসি ফোটানোর চেষ্টা করল। কতটুকু সফল হলো সে জানে না, তবে এই হাসিটা সুপ্তর কাছে খুব করুণ মনে হলো। হৃৎপিণ্ড ছেদ করে দেওয়া করুণ হাসি। অজান্তেই ওর নেত্রজোড়া বেয়ে টুলটুলে জল গড়িয়ে পড়ল। নাক টেনে ভালো করে তাকানোর চেষ্টা করলো নিদ্রর পানে। কোথায় সে আগে নিদ্র? এমন শুকনো মুখের চোখের নিচে কালি ভরা নিদ্রকে ও চেনে না। এমন রক্তাব্য দৃষ্টিতেই তখনও নিদ্র ওর কাছে অপরিচিত। সুপ্ত বলল, এভাবে ভেঙে কেন পড়ছো তুমি? আমি আছি তো তোমার পাশে। কিচ্ছু চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। ফিরে তোমাকে আসতে হবে নিদ্র, আমার জন্যে, আমাদের সন্তানের জন্যে। নিদ্র কোনো কথা বলতে পারল না। কেবল অসহায় দৃষ্টিতে একবার সুপ্তর দিকে, একবার বারান্ত পেটের দিকে তাকিয়ে দেখল। ওদের কথাবার্তার মাঝে ট্রায়ালের সময় হয়ে গেছে। মিস্টার রায় তাড়া দিলেন। চোখের পানি মুছে সুপ্ত সরে গেল। নিদ্রকে নিয়ে প্রস্থান করলো অফিসাররা। রাফনিদের হাত ধরে সুপ্ত ধীরগতিতে পা বাড়ালো ভেতরে। ওরা বসার খানিক বাদেই জজ সাহেব চলে এলেন এবং অবশেষে বিচার কার্য শুরু হলো। প্রথমে প্রসিকিউটর মামলার একটা বিবরণ দিলেন, অনিমার খুনের কাল্পনিক বিবরণ, নিদ্রর সাথে এ খুনের সম্পর্ক কিতা ইত্যাদি। ওনার কথা শেষে যখন মিস্টার রায়ের সুযোগ আসলো, তিনি পোস্টমর্টম রিপোর্ট দিয়ে শুরু করলেন। রিপোর্ট অনুযায়ী অনিমা শেখের মৃত্যু মাথায় গুলি লাগার কারণে হয়েছে। স্পটে পুলিশ নিদ্রকে দেখে অনিমার লাশের দিকে ঝুঁকে থাকতে তাকে সাসপেক্ট ভেবে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে আসে। স্বাভাবিকভাবে এটা একটা মার্ডার কেস মনে হলেও এটা আসলে মার্ডার কেস না, একটা নর্মাল সুইসাইডাল কেস। রিপোর্টে এ পর্যায়ে প্রসিকিউটর অবজেকশন দিয়ে উঠলেন। মিস্টার রায়ের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করে বললেন, ঝুঁকে থাকতে দেখে মানে? মার্ডার উপায় নেই, আসামির হাতে ছাপা গেছে। আপনি বোধহয় পেপারগুলো ভালো করে পরে দেখেননি। হ্যাঁ, পাওয়া গেছে। তাই বলে সেই খুনটা করেছে এর প্রমাণ কি? এমনও তো হতে পারে যে আমার মক্কেল মিস অনিমা শেখকে বাঁচানোর চেষ্টা করছিলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে কোনোভাবে উইপেনে তার হাতের ছাপ এসে যায়। যে কোনো কিছুই তো হতে পারে, তাই না? প্রসিকিউটরের দিকে তাকিয়ে হাত নাড়লেন মিস্টার রায়। ওনার মুখটা অন্ধকার হয়ে গেল নিমিষে। উনি বসতেই মিস্টার রায় শুরু করলেন, ইয়োর অনার, যেটা বলছিলাম, পোস্টমর্টম রিপোর্টটা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো অনিমা শেখের পাকস্থলীতে পটাশিয়াম সায়ানাইটের অস্তিত্ব পাওয়া গেছে, এবং তা অনেক বেশি মাত্রায়। প্রথম কথা, আমরা সকলেই জানি সায়ানাইট কোনো খাদ্যদ্রব্য নয়। এটা এক প্রকার টক্সিক সাবস্টেন্স, যা শরীরের জন্য এত ক্ষতিকর যে কোনোভাবে তা শরীরে গেলে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এটা মোটেই সহজলভ্য কিন্তু কোনো জিনিস নয়। সেখানে তার কাছে এসেছে ভায়ালো আকারে। এখন এই ভায়াল সে নিজে আনিয়েছে নাকি কেউ তাকে দিয়েছে, এটা হলো প্রশ্ন। নিশ্চয়ই আসামি তাকে দিয়েছে, কোনোভাবে খাওয়ার সাথে মিশিয়ে। সেটার চান্স নেই।
কারণ সায়ানাইটের একটা 4 ইঞ্চি শিশি অনিমা শেখের ইজি চেয়ারের নিচে থেকে পাওয়া গেছে এবং এর উপর ফিঙ্গারপ্রিন্ট কেবলমাত্র তার নিজের। স্পট থেকে পাওয়া সায়ানাইডের শিশিটা তুলে দেখালেন মিস্টার ওয়াই। এছাড়াও ফরেন্সিক ডাক্তারের মতে সায়ানাইড তার মৃত্যুর বেশি কিছুক্ষণ আগেই নেওয়া হয়েছে, অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে। অথচ পুলিশের রিপোর্ট অনুযায়ী আমার মক্কেল ভাষায় ঢুকেছেন অনিমা শেখের মৃত্যুর ঠিক 20 মিনিট পূর্বে, অর্থাৎ অনিমা শেখের শরীরে পয়জন গেছে নিদ্রার উপস্থিতির কমসে কম আরো 10 মিনিট আগে। তারপর উনি একটা ফাইল বের করলেন যেখানে অনিমার সারাদিনের প্রোগ্রামগুলো এবং নিড্রোর সারাদিনের প্রোগ্রামগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ চলল। সেই বিশ্লেষণ অনুযায়ী ইনসিডেন্টের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে মা ছেলের দেখা হয়েছে। তাছাড়া সারাদিনে কোনোভাবে না দেখা হয়েছে আর না ফোনে কথা। অনিমা শেখ পুরোটা দিন তার নিউজ প্রজেক্ট শান্তি নিকেতন নিয়ে ব্যস্ত ছিলেন আর নিড্র অসুস্থ মামাকে নিয়ে ব্যস্ত ছিল। মিস্টার রায় বললেন, নিদ্রর পেপার ক্লিয়ার ইওর অনার। সে দুপুরের পর থেকে মধ্যরাত অবধি হসপিটালে ছিল। অসুস্থ মামার ওষুধপত্র ইত্যাদির জন্য তাকে ভাগ দৌড়ের মধ্যে থাকতে হয়েছে। সে যে এক মুহূর্তের জন্য হসপিটাল থেকে বাইরে যায়নি তার প্রমাণ হসপিটালের সিসিটিভি ফুটেজ, এবং তাও তার বন্ধু তাওসিফ মাহবুব। এখানে ক্লেইম করার কোনো অবকাশ নেই যে নিদ্র তার মায়ের সাথে ইনসিডেন্টের দিন কোনো বিবাদে জড়িয়েছিল। ফুটেজের সিডিটাও পেশ করলেন মিস্টার রায়। কিন্তু অনিমা শেখের সারাদিনের প্রোগ্রামগুলোর লিস্ট যদি দেখা যায় ইওর অনার, তাহলে এখানে তাকে সন্দেহ করবার মতো একটা বিষয় কিন্তু আছে। প্রথমেই আসি প্রজেক্ট শান্তিনিকেতন নিয়ে। এটা একটা নতুন অনাথ আশ্রম যা বাড্ডায় স্থাপন করার ব্যাপারে ভাবছিল অনিমা শেখ। ইনসিডেন্টের দিন অর্থাৎ 5 জুন আশ্রমটার ভিত্তি দেওয়া হয়। সেখানে ব্যস্ততায় তার দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আনুমানিক 7টার দিকে সে গাড়িতে ওঠে এবং মিরপুরের একটা জায়গায় গাড়ি থেকে নেমে যায়। প্লিজ পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, শুধুমাত্র সেদিনই যে গেছিল তা নয়, কিন্তু প্রতি সপ্তাহে সন্ধ্যার পর মিরপুরের এই নির্দিষ্ট স্থানে সে গাড়ি করে যায় এবং গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা পর পুনরায় ড্রাইভারকে কল করে মিরপুরের ওই স্থানেই ডাকে এবং বাড়ি ফিরে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ডাক্তার ড্রাইভার ছাড়া পরিবারের আর কেউই তার এই কয়েক ঘন্টার জন্য হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা সম্পর্কে কিন্তু কেউ অবগত নয়। সাক্ষী স্বরূপ বাড়ির ড্রাইভারকে উইটনেস বক্সে ডাকা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এর সত্যতা যাচাই হয়। ড্রাইভার বলে, ম্যাডামকে সেদিন খুব দুশ্চিন্তার মাঝে দেখা যাচ্ছিল। উনি কাঁদছিলেন এবং কাউকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছিলেন। মাই ফ্রেন্ড, একটা মানুষ তার পার্সোনাল কাজ কিংবা ইলেকশনের জন্য কয়েক ঘন্টা বাড়ি থাকতে পারে। সেটাকে ইস্যু করে মূল ডিসকাশন থেকে সরে যাওয়াটা মানে হয় না। রিল্যাক্সেশন হতেই পারে, আপনার কথা যৌক্তিক, হ্যাঁ আমি মানছি। তবে তার রিল্যাক্সেশনের স্থানটা আমরা কেউ জানি না। রিল্যাক্সেশন থেকে ফিরে অকস্মাৎ মুড চেঞ্জ এবং মার্ডার লিঙ্কড আপ কিনা এটাও কিন্তু জানি না। প্রসিকিউটর বসে পড়েন। মিস্টার রায় পুনরায় বলতে শুরু করেন, ইনসিডেন্টের দিনেও অনিমা শেখ কিন্তু সন্ধ্যার দিকে তার রিল্যাক্সেশনে চলে যান। প্রতিদিনের মতো ড্রাইভার তাকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে আসে। এরপর সন্ধ্যা থেকে রাত 10টা অবধি সে কোথায় ছিল এর এক্স্যাক্ট ইনফরমেশন পাওয়া যায়নি ইওর অনার। এই সময়টুকু সাইডে রেখে 10:30টার পর থেকে যদি পুনরায় শুরু করা যায়, ঠিক যে জায়গা থেকে সে ড্রাইভারকে বিদায় করেছিল একই জায়গা থেকে পুনরায় ড্রাইভার তাকে রিসিভ করে এবং সে বাসায় ফিরে আসে। গাড়িতে খুব ফ্রাস্ট্রেটেড ছিল সে। এর কারণ কি তাও কিন্তু জানা যায়নি। যা হোক, বাড়ি ফেরার পর কাজের লোকের মতে শুনশান বাড়ি দেখে তেমন হেলদোল হয় না তার। সোজা নিজের ঘরে চলে যায়। প্রতিদিনকার মতো লেমনেট দিতে কাজের লোক তার ঘরে যায় এবং বাড়িতে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে, অর্থাৎ তার ভাই একটা বিপর্যয়, তার ভাই অসুস্থ হয়ে গেছে। তার ভাই জামাল অসুস্থ, একদম সে হসপিটালাইজড, এই খবর তাকে জানায়। তাতেও বিশেষ প্রভাব পড়ে না তার উপর, বরং সে বিরক্ত হয় এবং একা থাকতে চায়। এরপর আসি তার কল লিস্টে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন 10:30টার পর থেকে মধ্যরাত 1টা-1:30টা পর্যন্ত বেশ কয়েকটা আননোন নাম্বার থেকে তার ফোনে ফোন আসে। মজার ব্যাপার হলো ইওর অনার, নাম্বারগুলো কিন্তু সব রেজিস্টার করা ছিল তার নামেই। আনুমানিক 4টা আলাদা আলাদা নাম্বার থেকে তার ফোনে ফোন আসে, যার মধ্যে 3টে নম্বরকে
কোনোভাবে ট্রেস করা সম্ভব হয়নি, কেবলমাত্র একটি নম্বর ব্যতীত। যে নম্বরটা ট্রেস করা সম্ভব হয়েছে তা কুখ্যাত সন্ত্রাসী মোজাম্মেল হাওলাদারের। একজন সমাজসেবীর সাথে কুখ্যাত সন্ত্রাসী কি সম্পর্ক থাকতে পারে ইওর অনার? তার কোনো কাজের জন্য প্রশাসনের লোকের দরকার, সন্ত্রাসীর নয়, তাই নয় কি? তাছাড়াও মোজাম্মেল হাওলাদারের সাথে ইনসিডেন্টের দিন ছাড়াও পূর্বে অনেকবার কল আদান প্রদান হয়েছে। তার কল লিস্ট চেক করলেই বোঝা যাবে। কল লিস্টের পেপারটা পেশকারের হাতে দিয়ে দিলেন মিস্টার রায়। প্রসিকিউটর পুনরায় অবজেকশন বলে উঠলেন, এই কেসের সাথে মোজাম্মেল হাওলাদারের কি সম্পর্ক? হতে পারে অনিমা শেখের কোনো কাজে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমন হাই প্রোফাইল যাদের, তাদের পেছনে গুন্ডা সন্ত্রাসী পড়া অযৌক্তিক তো নয়। আপনি ঠিক বলেছেন, তাও হতে পারে। তবে একজন সমাজসেবী এবং সন্ত্রাসীর সম্পর্ক ঠিক কি? মোজাম্মেল হাওলাদারের কাছেই না হয় শোনা যাক নাকি? ইওর অনার, গতকাল ভোররাত 4টায় চট্টগ্রাম থেকে লঞ্চে করে অন্যত্র পালানোর পথে মোজাম্মেল হাওলাদারকে অ্যারেস্ট করেছে অফিসাররা। আমি আদালতের কাছে অনুমতি চাইছি, মোজাম্মেল হাওলাদারকে উইটনেস বক্সে আসার অনুমতি দেওয়া হোক। জাজ অনুমতি দিলে মোজাম্মেল হাওলাদারকে উইটনেস বক্সে ডাকা হলো। জিজ্ঞাসাবাদ শুরু হলে তার জন্মকুণ্ডলী এবং অনিমার সাথে পরিচয়ের ব্যাপারটা স্পষ্ট হলো। তার বক্তব্য অনুযায়ী তার পরিচয় যে চট্টগ্রামে একজন কুখ্যাত সন্ত্রাসী, অনিমার সাথে যোগাযোগে বহু বছরের। মূলত অনিমার বড় ভাইয়ের বিশ্বস্ত কর্মচারী ছিল সে। ওনার মৃত্যুর পর অনিমার ডান হাত বনে যায় সে। অন্ধকার জগতের সকল কর্ম তার হাত দিয়ে সম্পাদন করত অনিমা। মিস্টার রায় মোজাম্মেল হাওলাদারকে সেই কেসের সাথে সম্পর্কিত নানাবিধ প্রশ্ন করতে শুরু করেন। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে একে একে বেরিয়ে আসতে থাকে অনিমার কৃত সব অপরাধের ইতিহাস, একদম অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, অর্থাৎ হেমলতার খুন, নিজের বড় ভাই, অন্যান্য কিছু বিজনেসম্যান এবং সবশেষে সুপ্তর কিডন্যাপিং। সব সে মোজাম্মেল হাওলাদারের হাত দিয়ে করিয়েছিল। প্রসিকিউটর মাঝখানে কয়েকবার থামানোর চেষ্টা করলেও সে বেশ সুবিধা করতে পারেন না, কারণ এই পয়েন্টগুলো একটার সাথে আরেকটা নিবিড়ভাবে জড়িত। সুপ্তর কিডন্যাপিং এর ব্যাপারটা সামনে আসলে মিস্টার রায় নির্দ্রকে প্রশ্ন করেন, আপনার স্ত্রী কিডন্যাপ হওয়ার পর আপনি বেশ কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যান। এক্স্যাক্টলি কোথায় এবং কেন গিয়েছিলেন? কোনোভাবেই যখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধু সাইদের সাথে যোগাযোগ করব। সে এবং তার স্ত্রী দুজনেই ফোর্সে আছে, তাদের সাথে যোগাযোগ করলে উপকার হতে পারে ভেবে। ওকে, তাহলে আপনি এখানে প্রশাসনের থেকে হেল্প না পেয়ে পরবর্তীতে বন্ধুর সাথে যোগাযোগ করার চিন্তা করেন? জি, ওরকম তাই। নির্দ্র কথার সত্যতা প্রমাণে সাইদ এবং ঝিনুককে আলাদা আলাদা ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসিকিউটরও ক্রস এক্সামিনেশন করেন ওদের। জিজ্ঞাসাবাদ হয়ে গেলে পুনরায় মোজাম্মেল হাওলাদারকে ডেকে নেওয়া হয়। সে কিভাবে খুনগুলো করত এবং কাজ শেষে কোথায় আত্মগোপন করত সবটা শোনা হয়। অনিমার হয়ে সে আর কি কি কাজ করেছে, সুপ্তর কিডন্যাপিং এর পুরো হিস্ট্রি সবটা শোনা হয়। সেখানে ওর দুটো লোক যে কারুক হাতে নিহত হয়েছে ব্যাপারটা উল্লেখ করে ও। কোর্ট নির্দেশ দেয় সে ব্যাপারে যেন খতিয়ে দেখা হয়। মোজাম্মেল প্রিয়কে সামনাসামনি কখনো দেখেনি, ফেসে চিনত না বলে খুব সহজেই বেঁচে যায় ও। এদিকে মোজাম্মেলের জিজ্ঞাসাবাদ মাত্র শেষ, ওই মুহূর্তে হঠাৎ সে বলে ওঠে, ম্যাডাম, আসলে একলা এইসব করে নাই, আরও একজন জড়িত আছে এইসবের পেছনে। মোজাম্মেলের এমন কথা শুনে কোর্ট রুমে গুঞ্জন ওঠে। মিস্টার রায় মুস্কি হাসেন, বলেন, উনি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? এমপি নয়ন সরকার। অকপটে বলে দেয় মোজাম্মেল। সবার চোখ যেন এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নয়ন সরকার দক্ষিণ সিটির এমপি। লোকমুখে সে গডফাদার নামে পরিচিত। তার নাম নিষ্ঠাবান রাজনীতিবিদ ইদানিং দেখা যায়। নিজের ফায়দা না দেখে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়া যার অভ্যাস, তাকে নিয়ে এত বড় কথা কেউই যেন বিশ্বাস করতে পারছেন না। কোর্টরুমের ডিসিপ্লিন ক্ষুণ্ণ হওয়ার জজ সাহেব ওয়ার্ডার বলে সবাইকে থামিয়ে দিলেন। মিস্টার রয় পুনরায় বলতে শুরু করলেন, এটাই ছিল আমার মূল করা ইওর অনার। অনিমা শেখের সন্ধ্যা থেকে রাত 10টা অবধি মিসিংয়ের ঘটনা এবং 4 ইঞ্চি সায়ানাইডের শিশি দুটোই এই নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইওর অনার, আমরা কিন্তু আমাদের মূল কেস থেকে সরে যাচ্ছি। কিছু অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনে একটা মার্ডার কেসকে এভাবে
অড করে উপস্থাপন করতে মূল্যবান সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। আমি কোনো অপ্রাসঙ্গিক কথাই বলছি না, আমার কাছে প্রুফ আছে এবং অনিমা শেখের অতীতে এই কেসের সবচেয়ে বড় ভিত। জজ সাহেব অবজেকশন ওভাররুল করে দিলেন। মিস্টার রায় জজ সাহেবকে থ্যাংক ইউ জানিয়ে অনিমার জীবন বৃত্তান্তের সারাংশ শোনালেন কোর্টে। এরপর এলো ডিভোর্সের পর নতুন অ্যাফেয়ারের ব্যাপার। অনিমা শেখ যখন ডিভোর্সের পর খুলনায় আসে বড় ভাইয়ের বাসায়, তারপর থেকেই তার মস্তিষ্ক নতুন এবং এক পরিকল্পনা করতে শুরু করে, নিজের জীবন পুনরায় সাজিয়ে নেওয়ার পরিকল্পনা। বড় ভাইয়ের বদৌলতে রাজনীতি, ক্ষমতা এসবের স্বাদ বুঝে যায় সে। পরিচিত হতে থাকে আস্তে আস্তে রাজনীতির সাথে সম্পৃক্ত লোকদের সাথে। তার মধ্যে একজন হলো সেই সময়কার আলোচিত ছাত্রনেতা নয়ন সরকার। বড় ভাইয়ের সাথে বিভিন্ন সভা সেমিনার অ্যাটেন্ড করতে গিয়ে নয়ন সরকারের সাথে ভালো রকমের সখ্যতা গড়ে ওঠে অনিমা শেখের। এই সখ্যতা একসময় প্রেমের রূপ নেয় ইওর অনার। আজ যে নয়ন সরকার সমাজে গডফাদার হিসেবে পরিচিত, তার এই ভালো মানুষই মুখেশের পেছনে এক নোংরা লোভী জানোয়ার সত্তা লুকিয়ে আছে। এখন থেকে নয়, আজ থেকে 10-15 বছর আগে থেকেই নর্মাল ছাত্রনেতা থেকে রাতারাতি ক্ষমতার আসনে বসা তার গল্পের পেছনের পাতা পড়ার আগ্রহ কেউ কখনো করেনি। কিন্তু এই কেসটা আজ শেষ পর্যন্ত সেই পাতা পড়িয়েই ফেলল। একটু থামলেন মিস্টার রায়। কোর্টরুমে সবাই স্তব্ধ, উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। বড় শ্বাস নিয়ে উনি বলতে শুরু করলেন। অনিমার মতো একজন টাকা পয়সাওয়ালা নারীকে দেখে লোভের মাত্রাটা বেড়ে যায় নয়নের। নিজের ভবিষ্যৎ সুন্দর করার এর চাইতে ভালো সুযোগ আর হয় না। পরিকল্পনা করতে থাকে কিভাবে অনিমার ভাইয়ের সম্পত্তিগুলো হাতিয়ে নিবে এবং সেগুলোর উপর ভর করে ক্ষমতা হাসিল করবে। পরিকল্পনা বাস্তবায়ন করতে অনিমা শেখের ভালোবাসায় সম্মতি দেয় অনিবার্য ছিল, তাই না? এরপর থেকে শুরু হয় তাদের গভীর মেলামেশা। ভালোবাসার নাম করে খুব সহজেই অনিমা শেখকে কন্ট্রোলে করে নেয় সে। তার কথা মতো ওঠা বসা শুরু করে অনিমা শেখ। এদিকে এই ব্যাপারটা কিভাবে যেন বুঝে যায় মুদাসির শেখ, অর্থাৎ অনিমা শেখের বড় ভাই। সে সতর্ক করে দেয় বোনকে নয়ন সরকারের জালে যেন সে না ফাঁসে। নয়ন সরকারকেও শাসানো হয়। নয়ন সরকার বুঝতে পারে মুদাসির শেখ বেঁচে থাকা অবস্থায় কোনোভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়, তাকে পদ থেকে সরানো অতীব জরুরি। এবং তারপরেই সে মুদাসির শেখকে মারার পরিকল্পনা করে। ওদিকে মুদাসির শেখ এবং জামাল শেখ অনিমাকে নয়নের হাত থেকে বাঁচাতে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ওকে ফাঁসানোর চেষ্টা করে। এমপি দিলীপ পোদ্দার সব প্রমাণের ভিত্তিতে নয়নকে অ্যারেস্ট করেন এবং অনিমা ওখানে সুবিধা করতে না পেরে পুনরায় ভাইয়ের বাড়িতে ফিরে আসে। এটাকে যত সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয় ইওর অনার। এখানে একটা টুইস্ট আছে। হ্যাঁ, নয়নের বিরুদ্ধে প্রমাণ তুলে দেওয়া হয় যে এসপির হাতে, অর্থাৎ দিলীপ পোদ্দার। সে কিন্তু নয়ন সরকারের বোন জামাই। অতএব বাচ্চাকে বুঝ দেওয়ার মতো করে সে এক রাতের জন্য নয়নকে অ্যারেস্ট করে, পরদিনই আবার ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর নয়ন সরকার মুদাসির শেখের ওপর খেপে যায়, তাকে শেষ করে দেবে এমন পণ করে অনিমাকেও তার বড় ভাইয়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। ওদের পরিকল্পনা এমন হয়ে যায় যে অনিমার ভাইয়ের যা চাচ্ছে সেরকমটাই হোক, ওই পথে এগিয়েই নিজেদের কার্যসিদ্ধি করবে এবং তাই করে। মিস্টার রায়ের কথার মাঝে প্রসিকিউটরের তরফ থেকে আবারও অবজেকশন আসে। এই কেসের সাথে নয়ন সরকারের কোনো সম্পৃক্ততা নেই মাই লর্ড। আমি বারবার বলছি, অযৌক্তিক এসব কথাবার্তা বলে কোর্টের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছু হবে না এখানে। এগুলো অযৌক্তিক কথাবার্তা নয়। মার্ডার কেসের সাথে নয়ন সরকারের সম্পৃক্ততা আছে এবং অবশ্যই আছে। অনিমা শেখের হাতে ভেনম আসার মূল কারণই নয়ন সরকার। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। পকেট থেকে একটা ছোট্ট পেনড্রাইভ বের করলেন মিস্টার হোয়াইট। জজ সাহেব আবারও অবজেকশন ওভাররুল করে দিলেন। থ্যাংক ইউ মাই লর্ড। সো অ্যাজ আই ওয়াজ সেইং, মুদাসির শেখের সম্পদ আত্মসাৎ করার পর ক্ষমতার আসনে বসে একজন রাজনীতি এবং অন্যজন সমাজ সেবার আড়ালে কালো টাকার পাহাড় গড়ে তোলে। তবে সব কিছুরই একটা শেষ আছে। গত 2 বছর যাবৎ বাড্ডার একটা জমি নিয়ে অনিমা শেখের সাথে নয়ন সরকারের বেশ ঝামেলা চলছিল। অনিমা শেখ অনাথ আশ্রম গড়ে তুলতে চান, কিন্তু নয়ন সরকারের এ নিয়ে পরিকল্পনা অন্য। সে তার পুত্র তন্ময় সরকারের ড্রিম প্রজেক্ট এখানে কমপ্লিট হতে দিতে চায়। দীর্ঘদিনের তাদের সম্পর্কে চিড় ধরতে থাকে। এরপর থেকে অনিমা নয়নকে ব্ল্যাকমেইল করতে থাকে। এত বছর যে সত্য সমাজ পরিবারের থেকে লুকায়িত ছিল, অর্থাৎ তাদের নাজায়েজ সম্পর্কের ব্যাপারটা, তা সে সবাইকে জানিয়ে দেবে
যদি তাকে তার মতো কাজ করতে দেওয়া না হয়। অনিমার আচরণ সম্পর্কে ভালোভাবে অবগত ছিল নয়ন, তাই চুপচাপ মেনে নেয় সে সবটা। কিন্তু আড়ালে প্ল্যান করতে থাকে অন্য, অনিমাকে মারার প্ল্যান। এই যে ভেনম, এটি নয়ন সরকারেরই আনানো, অনিমা শেখের মারার জন্য। ইনসিডেন্টের দিন সন্ধ্যাবেলা অনিমা নয়নের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যায়। তখন তার খাবারের মধ্যে সায়ানাইড মিশিয়ে দেওয়ার চেষ্টা করে নয়ন। ব্যাপারটা কিভাবে যেন বুঝে যায় অনিমা, এবং তারপরই শুরু হয় আসল ঝামেলা। নয়ন সরকারকে সে ওপেন চ্যালেঞ্জ করে আসে, পর দুনিয়ার সব গুমর ফাঁস করে দেবে, যা হওয়ার হোক। নয়ন তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু লস প্রজেক্ট পারে না। এদিকে এত বড় ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হয় অমিনাকে। এত বছরের সম্পর্কের পর এই স্টেজে এসে যখন লোকটা তাকে ধোঁকা দিল, তখন সে নিতে পারল না ব্যাপারটা, ভীষণ মুষড়ে পড়ে। সম্ভবত এ কারণেই তাকে গাড়িতে ফার্স্ট্রেটেড লাগছিল। বাসায় ফিরে সে নয়ন সরকারের বিরুদ্ধে সকল প্রমাণ একত্রিত করে, এই পেন ড্রাইভে সংরক্ষণ করে। পেন ড্রাইভটি স্পট থেকে পাওয়া গিয়েছে, ইওর অনার, এবং এর মাধ্যমেই আমরা সব জানতে পারি। এতক্ষণ যাবৎ আমি যতগুলো কথা বললাম সবই পেন ড্রাইভ থেকে অনিমা শেখের স্টেটমেন্টের উপর ভিত্তি করে। মিস্টার রয় হাতের পেন ড্রাইভটা উঁচু করে দেখান সবাইকে, তারপর অন্য পেপারসগুলো গোছাতে গোছাতে বলেন, সেদিন রাতে ধোঁকা খেয়ে বাড়ি ফিরে আসার পর মুষড়ে পড়া অনিমার কানে যখন জামাল শেখের অসুস্থতার খবর আসে, তখন সে এক প্রকার ভয় পেয়ে যায়। কারণ জামাল শেখের অসুস্থতার পেছনে তারই হাত আছে। ইনসুলিনের ভায়াল সে পয়জনের ভায়ালে পরিবর্তন করে দিয়ে আপন ভাইকে মারার চেষ্টা করেছিল, যা ফেইল্ড হয়েছে। অতএব বুঝতেই পারে এবারে আর জামাল শেখ চুপ করে থাকবে না, তার সব অপকর্ম ছেলের সামনে চলে আসবে। অনিমা শেখ তার ভাইকে মারতে চাইবেন কেন? কারণ সে তার ছেলের বউকে কিডন্যাপ করিয়েছে, এই খবর জামাল শেখও জানতে পারে। ইনফ্যাক্ট সে ভয় দেখায় অনিমাকে, যদি দুদিনের মাঝে মিসেস সুপ্ত কবিরকে খুঁজে আনতে না পারে, তাহলে আমার মক্কেল নিদ্রর কাছে সব সত্যি সত্যি কিছু বলে দেবে। এই পর্যায়ে সত্যতা যাচাই জামাল সাহেবকে কাঠগড়ায় ডাকা হয়। তাকে প্রশ্ন করেন মিস্টার রয়, এসব সত্য কিনা। জামাল সাহেব স্বীকার করেন সব। এই কথার প্রেক্ষিতে বেরিয়ে আসে নিদ্রর কাছে তার কনফেশন। পূর্ব অপরাধগুলোর সাথে যখন তার সম্পর্কিতা পাওয়া যায়, তখন জজ সাহেব তৎক্ষণাৎ তাকে পুলিশের হেফাজতে নিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর মিস্টার রায় বলতে শুরু করেন, ত্রিমাত্রিক চাপে ডিপ্রেসড হয়ে তড়িৎ সুইসাইডের পরিকল্পনা করে অনিমা শেখ, এবং সায়ানাইডের এই 4 ইঞ্চি শিশি থেকে কিছু পরিমাণ খেয়ে ফেলে। অত্যন্ত বিপজ্জনক এই পয়জন দ্রুতই তার শরীরে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। সায়ানাইডের রিয়েকশনে খুব কম সময়ে তার মৃত্যু ঘটত। কিন্তু ওই সময়ের মধ্যে আমার মক্কেল পৌঁছে যায় বাসায়। সে মূলত আসছিল মামার মুখ থেকে মায়ের সমস্ত অপকর্ম শোনার পর তার জবাবদিহিতা চাইতে। কেসের রায় আসামি পক্ষে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত প্রসিকিউটর হুট করে নিদ্রর ফোন থেকে পুলিশকে পাঠানো মেসেজের ব্যাপারটা তোলেন। মিস্টার রায় সাথে সাথে হেসে ফেলেন তা শুনে। পেন ড্রাইভ এবং সকল পেপারস জমা দিতে দিতে বলেন, এই পয়েন্টটাই কেসের শেষ পয়েন্ট, ইওর অনার। আমার মক্কেল নীলা শারেফিন নিদ্র পরিকল্পনা করেই আসে প্রশাসনের সহায়তায় সে তার স্ত্রীকে মায়ের হাত থেকে ছাড়িয়ে নেবে। তাছাড়াও এত এত অপরাধের সাথে জড়িত যে তাকে তো প্রশাসনের আওতায় আনা জরুরি। তাই মামার সাথে হওয়া কথোপকথনের রেকর্ড হসপিটাল থেকে বেরোনোর পূর্বেই পুলিশকে পাঠিয়ে দেয় এবং তাদের বাসায় আসতে বলে। ফরচুনেটলি সে পুলিশের আগেই পৌঁছে যায় এবং অন্ধকার ঘরে ইজি চেয়ারে বসা মাকে দেখতে পায়। তাদের 2-1টা বাকবিতণ্ডা হয় তখন। নিদ্র অনিমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু অনিমা আত্মসমর্পণ করবে না, পারলে নিজের প্রাণ নিয়ে নেবে। সেটাই না ইওর অনার। নিদ্রর কিছু বুঝে ওঠার পূর্বেই সে নিজের ক্লোজেট থেকে লাইসেন্স করা পিস্তল বের করে আনে এবং নিজেকে শ্যুট করে দেবে এই ভয় দেখায়। নিদ্র তাকে আটকাতে গেলে পিস্তলে তারও হাতের ছাপ এসে যায়। উইপেন নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে নিদ্রকে ছিটকে সরিয়ে দিয়ে অনিমা নিজের মাথায় শ্যুট করে নেয়। ইটস নট আ মার্ডার কেস, ইটস আ প্লেন সুইসাইড কেস। সেদিন রাতে নিদ্র যদি কয়েক মুহূর্ত পরে উপস্থিত হতো ওই বাসায়, তাহলে অনিমা শেখের মৃত্যু ঘটত শরীরে বিষক্রিয়ার ফলে। দ্যাটস অল ইওর অনার। মাথা নিচু করে কুর্নিশ করেন মিস্টার রায়। এরপর আর প্রসিকিউটরের কিছু বলবার নেই। কোর্টের সময়ও শেষ হয়ে যায়। তন্মধ্যে জজ সাহেব ডিক্লেয়ার করে দেন পরবর্তী ডেটের কোর্ট তার রায় জানিয়ে দেবে। এতক্ষণে যেন দম ধরে বসেছিল সকলে।
জজ সাহেব প্রস্থানের পর চেপে রাখা শ্বাসটুকু এক ছুটে বেরিয়ে এলো। সুপ্ত তড়িঘড়ি করে নিদ্রর সামনে চলে গেল। ওর বাহু চেপে ধরে ভেজা চোখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, দেখেছো, রায় আমাদের পক্ষেই এলো। এতক্ষণে যেন নিদ্রর বুক থেকে একটা পাথর নেমে গেছে। সুপ্তর গালে হাত রেখে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়েও মাথা নাড়ল। সুপ্ত আবেগী হয়ে ওর গালে রাখা নিদ্রর হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কি ইয়াং ম্যান, এখনো চুপ করে থাকবে? এতদিন পর দেখলো ওয়াইফকে, একটু কথা বলবে না? পেছন থেকে হাস্যোজ্জ্বল মুখে বলল মিস্টার রায়। সুপ্ত পিছু ঘুরে ওনাকে সালাম দিল, তারপর করজোড়ে ধন্যবাদ দিয়ে বলল, আপনি না থাকলে যে কি হতো। এটা আমার কাজ, আপনি চিন্তা করবেন না। ইয়াং ম্যানের জামিন আজই হয়ে যাবে। এগেইন থ্যাংক ইউ। মাই প্লেজার। তাহলে শুনানির দিন দেখা হচ্ছে। সুপ্ত হেসে মাথা নাড়ল। প্রত্যুত্তরে মিস্টার রায়ও হেসে প্রস্থান করলেন। উনি প্রস্থান করতে নিদ্র হঠাৎ সুপ্তর মুখখানা আসলাম করে নিয়ে আবেগপ্রবণ গলায় বলল, আমি তোমায় ভীষণ মিস করেছি, আমার এক মুঠো গোলাপ। নিদ্রর জামিন হলো সেদিনই। এখন ওকে নিয়ে বাড়ি ফিরবে। গাড়িতে ওঠার মুহূর্তে হঠাৎ ও বলে উঠল সুপ্তকে নিয়ে ডক্টরের কাছে যেতে চায়। ডক্টর দেখিয়ে আলট্রাসাউন্ড করে তারপর ওরা বাড়ি ফিরবে। সুপ্ত সহ সবাই তো অবাক। ওকে বলল আগের দিন ডাক্তার দেখানো হয়েছে, বাড়ি এসে ডক্টর চেক আপ করে গেছেন সুপ্তকে। নিদ্র শুনল না, ও যাবে, কিন্তু এই অসময়ে ডক্টরের সিরিয়াল মিলবে কি করে? তখন নিদ্র তৌহিদকে বলল ব্যবস্থা করতে। ওর এমন জিদ্দি মনোভাবের সাথে কেউই পরিচিত নয়, খোদ সুপ্তও নয়, তাই অবাক না হয়ে পারল না। নুহা সাহেব মৃদু হেসে বললেন, ঠিক আছে, ও যখন চাইছে বোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে, তাহলে যাক। আসাদ ভাই তো একটু আগে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলেন, ওনাকে না হয় কল করে ব্যবস্থা করতে বলা হোক। ওনাকে কল করা দরকার নেই, দুলাভাই ব্যবস্থা করতে পারবেন, তাই না দুলাভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি দেখছি। পকেট থেকে ফোন বের করে সাথে সাথে একজন পরিচিত গাইনোকোলজিস্টকে কল করলো তৌহিদ। কেউ আর এ নিয়ে কোনো মন্তব্য করলো না। সুপ্তর মনের অবস্থাটা সবাই যেন বুঝতে পারছে। নিজের মায়ের সাথে এত বড় অন্যায় যে করেছে তাকে সহজেই মেনে নেওয়াটা দুঃসাধ্য বটে। ডক্টর শেলি জামানকে কল করেছিল তৌহিদ। শেলি ওর মায়ের বান্ধবী। আজকের মতো রোগী দেখার সময় শেষ ওনার। চেম্বার থেকে উঠবে ওই মুহূর্তে কল। ডাক্তাররা হয় নিঃস্বার্থ, যতই ক্লান্তি থাকুক, পার্সোনাল কাজ থাকুক, রোগীর চিকিৎসা আগে। এছাড়াও বৌদ্ধপুত্র কল করেছিল তাকে, তো আর না করতে পারে না, তাই ডেকে নিল ওদের পিজিতে। বাকিদের বিদায় দিয়ে সুপ্ত আর নিদ্রকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো তৌহিদ এবং রাফিদ। পথে নিদ্র বেশ চুপচাপ। সুপ্তকে বুকে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর অপর হাত দিয়ে সুপ্তর এক হাত শক্ত করে চেপে ধরেছিল। সুপ্তর কেবলই মনে হচ্ছিল নিদ্রর মনে হয় নিজেকে খুব নিঃসঙ্গ ভাবছে। ওর পুরো অন্তর জুড়ে কেবল হারানোর ভয়। রাফিদ বারবার ওদেরকে গাড়ির আয়নায় দেখছিল। সুপ্তর সাথে চোখাচোখি হলে ও কাতরভাবে তাকাচ্ছিল আপুর দিকে। রাফিদও চোখের ইশারা বোঝাচ্ছিল, ওকে একটু সময় দে, বড় একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। হসপিটালে পৌঁছানোর পর নিদ্র আবার স্বাভাবিক। ডক্টরের সাথে খুব আগ্রহ নিয়ে কথা বলল, কি কি টেস্ট করতে হবে, সব ওষুধপত্র ইত্যাদি। কথার ফাঁকে ডক্টর অবশ্য কয়েকবার ওর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়েছিল। ওর কেস সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে এ কদিনে। আবার ওর এমন ভাঙাচোরা অবস্থা, সবচেয়ে চেহারা দেখলে বোঝা যাচ্ছিল। যদিও বা অন্যরকম সে দৃষ্টি ও চুপচাপ হজম করে নিয়েছে, একটুও বিচলিত হয়নি। সুপ্তরই ভয় ভয় করছিল, কিছু করবে সেই ভয় না, নিদ্র যে খারাপ লাগছে সেই ভয়। তবে নিদ্রকে স্বাভাবিক দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল। ডক্টর শুরুতেই পাঠালেন আলট্রাসাউন্ড করতে। তৌহিদের বদৌলতে সেখানে গিয়েও কোনো অপেক্ষা করতে হলো না। এই সময়ে নিদ্র সুপ্তর সাথে গেল। খানিক পর মনিটরে যখন বাচ্চার প্রতিচ্ছবি ভেসে উঠতে দেখা গেল, তখন একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল নিদ্র মনিটরের দিকে। দুটো বাচ্চা ক্যারি করছে সুপ্ত, এজন্য ডাবল খুশি। ও সুপ্তর হাত শক্ত করে চেপে ধরে ফিসফিসিয়ে বলল, আমার সন্তানদের দেখা যাচ্ছে সুপ্ত, আমার সন্তানদের। উফ, বুকের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছে জানো, আমি বোঝাতে পারবো না কাউকে। এই জন্যই তুমি আমায় নিয়ে ডক্টরের কাছে আসতে চাইছিলে, ওদেরকে দেখবে বলে? মনিটরে ইশারা করল সুপ্ত। নিদ্র ঠোঁট কামড়ে মাথা নাড়ল, হেসে ফেলল সুপ্ত।
নিদ্রার মাথার চুলগুলো আলতো করে হাত বুলিয়ে বলল, পাগল। আল্ট্রাসাউন্ড শেষে ওরা যখন বেরোবে তখন ওখানে ডিউটিরত ডক্টর সুপ্তকে বললেন, ফার্স্ট বেবি তাই না? আপনার হাজবেন্ডের এক্সাইটমেন্ট দেখে খুব ভালো লাগলো। সুস্থ বাচ্চার জন্মদিনে আপনি ভালো থাকুন, আপনারা দোয়া করি। অতীতের কৃতকর্ম এবং তার কারণে মেয়ের ভগ্নদশা নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে খুব বিষণ্ণ হয়ে পড়েছিল আসাদ। কাজে মন বসাতে পারছিল না কিছুতেই। আজ তেমন রোগীও ছিল না। ওয়ার্ডটা একবার ভিজিট করে এসে ভাবছিল বাসায় চলে যাবে। অনিমার মৃত্যুর সংবাদ শোনার পর রুমাও তো রাতারাতি পালিয়েছে লন্ডন ছেলের কাছে। ওর ইনফরমেশন দিতে হবে ঝিনুককে। হসপিটাল থেকেই ও পাশে যাবে আসাদ। ভাবতে ভাবতে চেম্বারের দিকে আসছিল। এমন সময় করিডোরের মাঝামাঝি ডক্টর শেলির চেম্বার থেকে সুপ্তকে বেরোতে দেখে দাঁড়িয়ে পড়ল। নিদ্রার হাত ধরে ধীরে ধীরে বেরিয়ে আসছে সুপ্ত। আশা যেন খানিক ভয় পেল। মানসিক চাপ নিতে গিয়ে তার মেয়েটা কি অসুস্থ হয়ে পড়েছে? বুকটা ধক করে উঠল আশাদের। দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল সাথে সাথে। সুপ্ত হাসতে হাসতে বেরোচ্ছিল নিদ্রার সাথে, কিন্তু বেরোনোর পথে অপ্রত্যাশিতভাবে আশাদকে দেখে থমকে গেল। এক মুহূর্ত তাকে ঘৃণার মুখ ফিরিয়ে নিল। আশাদ খুব আহত হলো ওতে, তবুও নিজেকে সামলে চিন্তিত সুরে প্রশ্ন করল, তোমরা এই অসময়ে হসপিটালে কেন? হেমা, মানে সুপ্ত মামনি ঠিক আছে তো? হ্যাঁ মামা, আছে, কোনো সমস্যা নেই। এমনিতেই চেক আপের জন্য নিয়ে এসেছিলাম ওকে। ও আচ্ছা আচ্ছা, কি বললেন ডাক্তার, সব নর্মাল আছে তো? আপনি জেনে কি করবেন? অত্যন্ত ঠান্ডা গলায় বলল সুপ্ত। ওর এমন কথায় উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে পড়ল যেন। আশাদ মিনিট খানেক নীরব থেকে অশ্রু সজল হয়ে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করা যায় না মা? ক্ষমা যার কাছে চাওয়া উচিত ছিল সে মানুষটাকেই তো নিঃশেষ করে দিয়েছেন। এখন আমার সামনে এই প্রহসন কেন? মা বিশ্বাস করো। দয়া করে ওই মুখে আমার মা বলে ডাকবেন না। আর কোনো এক্সপ্লানেশনের প্রয়োজন নেই আপনার। একটা কথাই বলবো, শাস্তি আপনি পাবেন, অবশ্যই পাবেন। নিদ্রার হাত ছেড়ে দিয়ে একা একাই হেঁটে সামনে চলে গেল সুপ্ত। যেতে যেতেই আবার দাঁড়ালো, পিছু না ঘুরেই বলল, একটা ফেভার করবেন, আর কখনো আমার সামনে আসবেন না। দ্বিতীয়বার সামনে আসলে আমি হয়তো এমন কিছু বলে ফেলবো অথবা করে ফেলবো যা অশোভন দেখাবে। আশাদের আর কিছু বলার রইল না। সে চুপচাপ ভেজা চোখে তাকিয়ে রইল সুপ্তর চলে যাওয়ার পারে। পাশে থেকে নিদ্র বেশ লজ্জিত গলায় বলল, এখন তো মাথাটা গরম আছে তাই এসব বলে ফেলেছে। ওর কথায় কিছু মনে করবেন না মামা, মাথা ঠান্ডা হলে বুঝিয়ে বলবো আমি ওকে। সমস্যা নেই, এটা তো হওয়ারই কথা। অন্যায় করেছি আমি ওদের সাথে, শাস্তি আমার প্রাপ্য। তুমি মনে কিছু নিও না মামা, এখনো বয়স কম মেয়েটার, অনেক কিছুই বোঝে না। আমরা একটু বুঝিয়ে বলেই বুঝবে, দেখো ক্ষমাও করে দেবে তোমাকে। আমি অপেক্ষা করব মা, মেয়ের ক্ষমার জন্য অপেক্ষা করব। তোরা এখন যা, দেখ ও একাই চলে গেল। হ্যাঁ যাচ্ছি, তুমি বাসায় এসো কিন্তু মামা, ঠিক আছে? আসবো। আশাদের থেকে বিদায় নিয়ে প্রস্থান করলো ওরা। আশাদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল একটা। গাড়িতে ওই ব্যাপারটা নিয়ে কেউ টুর শব্দ করল না। পরিস্থিতি স্বাভাবিক হোক তখন না হয় বলা যাবে এ ব্যাপারে। শহরে তেমন যানজট নেই। দ্রুতই বাড়ি পৌঁছে গেল সুপ্তরা। নিদ্র বাড়িতে ঢুকতেই আবার মা ছুটে এলেন ওর কাছে। গালে মাথায় হাত বুলিয়ে হু হু করে কাঁদতে শুরু করলেন। নিদ্র চাচির কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, আমার কিচ্ছু হয়নি চাচি, একদম ঠিক আছে আমি, কেঁদো না তো। উনি শুনলেন না। নিদ্রকে জড়িয়ে ধরে আরো কিছুক্ষণ কাঁদলেন। তারপর হাত মুখ ধুয়ে আসতে বললেন, খাবার বাড়ছেন। নিদ্র বাদ সাধল, এখন কিচ্ছু খাবে না, ঘুম প্রয়োজন, ভীষণ ক্লান্ত লাগছে তার। চাচি কিছু বলতে চাইলেন, কিন্তু নুহা সাহেব ইশারায় নিষেধ করে দিলেন। ওনাদের থেকে কয়েক কদম দূরেই প্রিয় দাঁড়িয়েছিল। পরিবারের মিলন দেখে চোখ জোড়াচ্ছিল ওর। নিজের কখনো এমন ভরা পরিবার পায়নি, কিংবা পাবেও না, তাই অন্য কারো পারিবারিক মেলবন্ধন দেখতে ওর ভালো লাগে। বাড়ির সবার সাথে দেখা করার পর নিদ্রর চোখ পড়ল প্রিয়র দিকে। কোর্টে এই ছেলেটাকে দেখেছিল, সুপ্ত তো বোধ হয় এরই কাছে ছিল এতদিন। শিওর হওয়ার জন্য ধীরে ধীরে হেঁটে ও প্রিয়র সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি? প্রিয় আলতো হেসে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আমি প্রিয় মিত্র। পাশ থেকে আপা বলে দিল, সুপ্ত এতদিন ওর হেফাজতে ছিল। এত বড় উপকার করে আমায় ঋণী বানিয়ে দিলেন। আপনার এই ঋণ আমি কি করে শোধ করি বলুন তো?
ঋণ বলবেন না নিদ্র সাহেব, এটা আমার দায়িত্ব ছিল। আপনি প্রিয়ঙ্বদা সুপ্তাকে আগলে রাখুন, সুখী রাখুন, আমি খুব খুশি হব। চমকাবার পালা এবার নির্ডর। ও কিন্তু স্পষ্ট শুনেছে প্রিয়ঙ্বদা সম্বোধনটা। প্রিয়ঙ্বদা শব্দটা কিভাবে ভুলতে পারে? সুপ্ত হারিয়ে যাওয়ার পর দুঃস্বপ্ন হয়ে বারংবার এই প্রিয়ঙ্বদা শব্দটা কানে বেজেছে ওর। শেষ প্রশ্নটা তো আরো জীবন্ত হয়ে ধরা দিয়েছিল ওর চোখে। স্বপ্ন তাহলে বাস্তবও হয়? অন্তিম মুহূর্তে সুপ্তকে আগলে নেয়া হাত জোড়ার মালিক কি তাহলে এই? অবাক নয়নে প্রিয়র দিকে তাকিয়ে রইল নিদ্র। সুপ্তকে অমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বাহুতে হাত রাখল। এই কি ভাবছো? সুপ্তর ডাকে ধ্যান ভঙ্গ হলো নিদ্রর। প্রিয়র হাতটা ছেড়ে দিয়ে বলল, না কিছু না। নিদ্র সাহেবকে ঘরে নিয়ে যাও সুপ্ত, উনি ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নিক। পরে কথা বলছি কেমন? হুম। ঘরে এসে নিদ্রকে ওয়াশরুমে পাঠিয়ে ক্লোজেট থেকে টি শার্ট, প্যান্ট আর টাওয়াল বের করে রাখলো। বলা বাহুল্য কাপড়গুলো তৌহিদের। নিদ্র আর ওর হাইট এবং বডি মেজারমেন্ট অনেকটাই সেম হওয়ার রাফনির কাপড়গুলো এনে রেখেছে এ ঘরে। নিদ্র বেশ সময় নিয়ে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে শার্টটা ছেড়ে খালি গায়ে ঘরে আসলো। শাওয়ার নেয়নি, তবে মাথা ভিজিয়েছে। ওর চুল থেকে টুকটাক করে পানি পড়ে বুক পিঠ ভিজে যাচ্ছে। সুপ্ত বিছানায় বসেছিল। ওকে এমন ভেজা অবস্থায় এগিয়ে আসতে দেখে ভ্রু কুঁচকে বলল, অবেলা মাথা ভিজিয়েছো? মাথা ব্যথা করছে খুব। মাথা ব্যথা তাহলে খেলে না কেন? ওষুধ নিতে হবে না? হবে না। কি যে করো না তুমি, আসো বিছানায় বসো, মাথা মুছিয়ে দিই। এতদিন বাদে সুপ্তর শাসন ভালো লাগলো নিদ্রার। খানিক হেসে ও বিছানায় এসে বসলো। সুপ্ত ধীরে ধীরে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর টাওয়াল দিয়ে আলতো হাতে মাথা মুছিয়ে দিতে শুরু করলো। নিদ্র ওর পেটে মাথা হিকিয়ে বিড়বিড় করে বলল, আমার খুব ঘুম পাচ্ছে সুপ্ত। আমি না বহুদিন থেকে শান্তি মতো ঘুমাতে পারি না। তোমার কোলে একটু মাথা দিয়ে শুতে দেবে? দিব নিদ্র, অবশ্যই দিব। মাথাটা মুছে দিই, তারপর শো তুমি। নিদ্র খুশি হলো ওর সম্মতি দেখে। মাথা মোছানো হয়ে গেলে ঘরের বাতি নিভিয়ে পর্দাগুলো টেনে দিয়ে বিছানায় আসলো সুপ্ত। জামু ফেলে বসে নিদ্রকে ডাকলো। নিদ্র আলতো হেসে ওর কোলে মাথা গুজে চোখ বন্ধ করে নিল। মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা বলতে হলো না। কোলে মাথা দেওয়া মাত্র সুপ্তর হাত জোড়া অটোমেটিক ওর মাথায় চলে এলো। পরম যত্নে ওর কপালে চুলে হাত বুলিয়ে দিতে দিতে সুপ্ত বলল, শান্তি মতো ঘুমাও নিদ্র সাহেব, আছি আমি। নিদ্র ওর এক হাত টেনে নিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে বলল, আর অভিমান করে ছেড়ে যাবে না তো? কখনো না। আমি আমার নিদ্র সাহেবকে ছেড়ে যেতে পারি? আমি তোমায় ভীষণ মিস করেছি সুপ্ত। আমিও তোমায় ভীষণ মিস করেছি। একটু ঝুঁকে নিদ্র নাকের ডগায় চুমু খেলো সুপ্ত। নিদ্র ওর হাত জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুপ্ত যে কখন বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। ঘুমটা ভাঙলো কান্নার শব্দে। অল্প চোখ খুলে সুপ্ত দেখলো বিছানার কাছে মেঝেতে বসে ওর পায়ে হাত দিয়ে নিদ্র কাঁদছে। চমকে উঠল সুপ্ত। চোখ বুঝতে উঠে বসে নিদ্রর মাথায় হাত রাখলো। অবাক কণ্ঠে শুধালো, কাঁদছো কেন? নিদ্র প্রথমে কোনো উত্তর দিল না। সুপ্ত আবার প্রশ্ন করলো, কাঁদছো কেন নিদ? দেখি মুখ তুলে তাকাও আমার দিকে, কি হয়েছে? হ্যাঁ, সব আমার জন্য হয়েছে। আমি তোমার বাবাকে দেয়া কথা রাখতে পারিনি। কি আবল তাবল কথাবার্তা বলছো? ঠিক বলছি। বিয়ের সময় তোমার বাবাকে কথা দিয়েছিলাম কখনো হাতটা ছাড়বো না তোমার, কখনো চোখে পানি আসতে দিব না। অথচ সে সময় কাজে এতটা ডুবে গেছিলাম যে। এসব কথা বলো না তো এখন। আমি তোমার অপরাধী সুপ্ত, শাস্তি দাও আমাকে। সুপ্তর দু হাত টেনে নিয়ে কপালে ঠেকিয়ে ভাঙা গলায় বলল নিদ্র। সুপ্ত বিছানায় পা ঝুলিয়ে বসল। নিদ্রর দুগালে হাত রেখে আলতো হেসে বলল, শাস্তি তো তুমি পেয়েছো নিদ। আমার থেকে এতদিনের দূরত্ব, এটাই তোমার শাস্তি ছিল। বাবু আসবে জানতে না, এটাও শাস্তি ছিল। তোমার নিয়ে কোনো অভিযোগ নেই আমার। ভুল তো আমিও করেছি। সেদিন রাতের আগের মাথায় ওভাবে বেরিয়ে পড়া উচিত হয়নি আমার। তবে জানো তো, সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমাদের সাথে যদি এসব না হতো তাহলে এই নোংরা অতীতটা এভাবে সামনে আসতো বলো? কেউ কি জানতে পারতাম ভালো মানুষের মুখোশ ধারণ করে ঘুরে বেড়ানো মানুষগুলো আসল রূপগুলো কেমন হয়, কতটা নোংরা, কতটা কলুষিত?
আমি আমার মাকে সবসময় লানত করে গিয়েছি ভেতরে ভেতরে। তার প্রতি আমার যতটা ঘৃণা ছিল সব মুছে গেল এই ইনসিডেন্টের কারণে। দীর্ঘশ্বাস ছাড়ল সুপ্ত। চোখের কোণে আসা জলটাকে তর্জনী চেপে মুছে নিয়ে হাসি মুখে বলল, অভিমান অভিযোগ তো অনেক হলো, আর কত তুমি আমাকে ক্ষমা করেছো তো? করেছি। নিদ্রর গালে হাত রাখলো সুপ্ত। নিদ্র ওর হাতটা টেনে নিয়ে ওতে আলতো করে চুমু খেয়ে বলল, প্রতিজ্ঞা করছি আর কখনোই তোমার চোখে জল আসতে দিব না। আমি জানি তুমি আমার প্রতিজ্ঞা কখনো ভাঙবে না। সুপ্ত মৃদু হেসে নিদ্রর কপালে কপাল ঠেকালো, যেন একে অপরের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে। ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি, আমার এক মুঠো গোলাপ। আলতো করে সুপ্ত ঠোঁট জোড়া নিজের পুরো ঠোঁটের ভাঁজে টেনে নিল নিদ্র। সুপ্ত ওকে দুহাতে আঁকড়ে ধরে ওর ভালোবাসায় গা ভাসাতে লাগলো। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, এক ঝাঁক পাক পাখালি উড়ছে আকাশে। গন্ধরাজের সুবাজে চারদিক মোহিত। মোহনীয় প্রেমময় প্রহরটাকে প্রকৃতি যেন আরো মোহনীয় করে তুলেছে। অবশেষে সমাপ্ত হলো সকল দুঃখ যন্ত্রণার। ভাঙা সম্পর্কগুলো জোড়া লেগে গেল। সম্পর্কের সত্যই যে এই, আজীবন অটুট রাখতে হলে তা পরম জন্মে আগলে রাখতে হয় একে অপরকে। পরিশিষ্ট কোর্টের শুনানি হলো কদিন বাদেই। অপরাধীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা হলো। অপরাধের সাথে জামাল সাহেবের সম্পর্কিতা থাকায় ওনাকেও কয়েক বছরের সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বাবার জেল দেওয়ার পর নুহা লজ্জায় তৌসিফ এবং তার বাবা মা সহ দেশ ত্যাগ করে চিরজীবনের জন্য বিদেশে পাড়ি জমালো। সবার বিচার হলেও রুমার কোনো বিচার হলো না। তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। লন্ডনে যাবার উদ্দেশ্যে বেরোলেও সে যে আসলে লন্ডনে যায়নি তদন্ত করার পর বোঝা গেল। ওদিকে আসাদ যখন জানতে পারলো এই ব্যাপারটা, তখন সেও হঠাৎ লাপাত্তা হয়ে গেল। বেশ কিছুদিন তার কোনো খোঁজ খবর নেই। তারপর একদিন ভোরবেলা রুমার খণ্ড খণ্ড লাশ সমেত পুলিশের কাছে আত্মসমর্পণ করল। রুমাকে হত্যা করেছে সে। হত্যা করার সময় নিজে একটা ভিডিও ধারণ করে এবং মার্ডার উইপনে পুলিশ তার হাতের ছাপও পায়। এসব প্রমাণের ভিত্তিতে আসাদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওর ফাঁসির আদেশ হয়। জেলে একবার দেখা করতে গিয়েছিল পরিবারের লোকজন, অর্থাৎ আসাদের মা, হুমায়ুন সাহেব, নিশাদ, আবার রাফরিদরাও। সবাই গিয়েছিল, শুধু সুপ্ত বাদে। নিশাদ কেঁদে কেঁদে ভাইকে জিজ্ঞেস করেছিল, রুমাকে কোথায় পেলি তুই? ওকে মারলি কেন? আসাদ সে উত্তরে কিচ্ছু বলেনি, কেবল হাসতে হাসতে বলেছে, আমার হেমাঙ্গিনী মামুনিকে বলিস আপা, ওরে অধম বাপ তার অপরাধের যথাযোগ্য শাস্তি পেয়েছে। অন্তত মৃত্যুর পর যেন ও আমায় ক্ষমা করে দেয়, আর আমাকে যেন হেমলতার পাশে কবরস্থ করা হয়। আসাদের অন্তিম চাওয়াটা রাখা হয়েছিল, হেমলতার পাশে তাকে কবরস্থ করা হয়। কিন্তু সুপ্ত তাকে শেষ পর্যন্ত ক্ষমা করতে পারেনি, অনেক বোঝানোর পরও না। কোর্টের শুনানির পর প্রিয় সস্ত্রী যশোর ফিরে যায়, যদিও বা কেউ ওদের যেতে দিতে চায়নি। কিন্তু স্কুলের কথা বলে প্রিয় চলে যায়। কথা হয় সুপ্তর সন্তানরা যেদিন পৃথিবীর আলো দেখবে সেদিন ওরা দুজন আবারও উপস্থিত হবে এখানে। তবে প্রিয় মনে মনে পরিকল্পনা করে ফেলে, সেদিনই ওরা দেশ ছাড়বে চিরজীবনের জন্য। নতুন একটা জায়গায় নতুন আবার করে ঘর বাঁধবে। সেখানে থাকবে না অন্য কারোর প্রতি কোনো প্রকার মায়া, শুধু সে সীতা আর তাদের সন্তান। একটি সুখী পরিবার হবে। আজ সে পরিকল্পনা বাস্তবায়ন করার সময় এসেছে। গতকাল সন্ধ্যায় সুপ্তকে হসপিটালে অ্যাডমিট করা হয়। শেষ রাতের দিকে ও ফুটফুটে দুটো সন্তানের জন্ম দিয়েছে, একজন ছেলে একজন মেয়ে। এই খবর শোনা মাত্র প্রিয়রা রওনা হয়েছে যশোর থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আশা করা যায়। আবার আজ বিকেলে ওদের ফ্লাইট আছে। সুপ্ত তার কথা রেখেছে, ছেলে সন্তানটাকে ও রাফনিত আর তৌহিদের হাতে তুলে দিয়েছে। একদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল রাফনিতের জীবনে সন্তানের কমতিটা সেই পূরণ করবে। তার গর্ভের এক সন্তানের মা হিসেবে রাফনিতকেই চিনবে জীবনভর। আজ অবশেষে সে প্রতিজ্ঞা পূরণ করল। নিত্র দ্বিমত করেনি এতে, সে বরং লিগ্যাল কাগজপত্র তৈরি করে রেখেছে। বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে রাফনিত। ওর যেন বিশ্বাস হচ্ছে না আজ থেকে এই সন্তানের মা ও। সব কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এই সন্তানকে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ অনুভব করালো। প্রথমবার ও মা হয়েছে সুপ্তকে মনে প্রাণে স্বীকৃতি দেবার পর।
আজকের অনুভূতি আর সেদিনের অনুভূতি একটু ভিন্ন। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে, খুশিতে কাঁদতে ইচ্ছে করছে রাফনিদের। তৌহিদ দূর থেকেই দেখছে রাফনিদের চোখের কোণে জল। না, মিসেসকে তো কাঁদতে দেবে না। রিড্রুর সাথে কথাবার্তা শেষ করে চট করে এগিয়ে এলো এই দিকটায়। রাফনিদের ঠিক সামনে এসে বাচ্চাকে উদ্দেশ্য করে বলল, কিরে বেটা, আসতে না আসতেই আমার মিসেসকে কাঁদিয়ে দিলেই? তুই দেখি বেটা বিরাট দুষ্টু। এই, তোমার সাহস তো কম না? আমার ভদ্র ভালো ছেলেকে দুষ্টু বলো, তাও আবার আমারই সামনে। সাথে সাথে ফুঁসে উঠল রাফনিদ। তৌহিদ চোখ ছোট ছোট করে বলল, ও তোমাকে কাঁদায় কেন? ও কাঁদলো কে বলেছে? আমি মাত্র দেখলাম, এই যে এখনো দেখছি। অন্ধ একটা, এটা যে খুশির কান্না, দেখো না। খুশি হলে বুঝি কাঁদতে হয়? কাঁদবো না? ছেলের মা হয়েছি, কত সুখ আমার, কত গৌরব। বাচ্চাকে সযত্নে বুকে চেপে ধরল রাফনিদ। মা ছেলের ভালোবাসা দেখে তৌহিদেরও চোখে জল চলে আসে, কিন্তু না, ও একদমই তা হতে দিতে পারে না। ও হলো তৌহিদ দ্য গ্রেট, ওর চোখে জল মানায়। ইমোশনাল মোমেন্টের সমাপ্তি ঘটাতে ও চট করে নিজের মুখভঙ্গি পাল্টে ফেল। চেহারা একরাশ দুষ্টুমি ফুটিয়ে আহ্লাদি স্বরে রাফনিদের উদ্দেশ্যে বলল, এমন নরম সরম রাফনিদকে তো আমি চিনতেই পারছি না। হাওয়ায় মিঠাইয়ের মতন টুপ করে খেয়ে ফেলতে মন চাচ্ছে। রাফনিদ কি সুন্দর ছেলেকে আদর করছিল, তার মাঝে তৌহিদের ডিস্টার্বেন্স চট করে মেজাজ গরম হয়ে গেল। মুখ বাঁকিয়ে বলল, সি, নির্লজ্জ বেহায়া, এক বাচ্চার বাবা বনে গেল, এখনো দেখো কত বেহায়ামি। আরে আমি এভারগ্রিন তাওহিদ, শতবর্ষ পার হলেও রাফনিদের সামনে একদমই এরকমই থাকবো। দেখিব, আসো তো এই খুশিতে টুপ করে একটা চুমু খেয়ে ফেলি। ছি, সরো, লোকে দেখলে কি ভাববে? আরে লোক দেখবে না তো, আমরা এখন করিডোরের শেষ মাথায় আছি, এটা আড়াল, দেখবে না কেউ। এই, তুমি যাবা এখান থেকে? যাব, ভালোবাসা আদায় করে যাব। আশেপাশে সন্তর্পণে তাকিয়ে দ্রুততার সাথে মুখটা রাফনিদের দিকে ঝুঁকিয়ে নিল তৌহিদ। বাচ্চাগুলি চট করে সরে যেতেও পারল না রাফনিদ। পাহাড় সমান রাগ নিয়ে চোখ পাকিয়ে তাকালো তৌহিদের দিকে। ওর রাগ থোড়াই না পরোয়া করে তৌহিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে চুমু দেবার জন্য মুখ এগিয়ে নিল। ঠোঁটে ঠোঁট রেখেছে মাত্র, তখনই গা চাড়া দিয়ে তার স্বরে কান্না করে উঠল বাচ্চাটা। তৌহিদ চমকে উঠে সরে গেল রাফনিদের থেকে। ও সরে যাওয়া মাত্র বাচ্চার কান্না থেমে গেল। তা দেখে রাফনিদ 1 মিনিট চুপ থেকে অট্টহাসিতে ফেটে পড়ল। তৌহিদ চোখ সরু করে বাচ্চার দিকে তাকিয়ে বলল, তবে রে, এক্ষুনি বাপিকে মায়ের কাছে ঘেঁষতে দিচ্ছিস না? তুই তো আমার রোমান্টিক লাইফের 12টা বাজিয়ে দিবি রে। বেশ হয়েছে, এই না হলে রাফনিদের ছেলে রূপ। পরো। রূপের দিকে তাকিয়ে পুনরায় চোখ ছোট ছোট করে বলল তৌহিদ, এবার কেমন নাম? পরো। এই, খবরদার, আমার বাচ্চাকে উল্টাপাল্টা নামে ডাকবে তো। উল্টাপাল্টা নামে কই ডাকলাম? ওর নামেই তো ডাকলাম, পরু। পড়ু না, ওর নাম রূপ। আরে তাই তো, পরু। চুপ, ওটাই রূপ হবে, রূপ। পরু পরু পরু। এবারে আর কিছু বলল না রাফিদ। রক্ত চক্ষু করে তৌহিদের দিকে তাকালো। তৌহিদ ভরবার ভান করে বলল, সরি রূপ। দেখি রূপ বাবা, বাপের কোলে আসে তো। আস্তে করে রাফনিদের কোল থেকে রূপকে নিয়ে নিল তৌহিদ। রাফনিদ ওর গোবেচারা অভিনয় দেখে মুখ ফিরিয়ে হেসে ফেলল। তা দেখে তৌহিদ আপন মনে আউড়ে গেল। তোমার ঠোঁটের কোনায় ওই এক চিলতে হাসি দেখতে আমি সবকিছু করতে পারি রাফনিদ, সবকিছু। প্রিয়রা এসেছে কিছুক্ষণ হয়। সুপ্ত যেমন সীতার সন্তানের নামকরণ করেছিল, তেমন সীতা সুপ্তর মেয়ের নামকরণ করে দিল প্রিয়ঙ্গিনী। বলা বাহুল্য, প্রিয়ই ওকে এই নামটা সাজেস্ট করেছে। সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিল কি নাম রাখা যায়। পরে আনক মন কোনো নাম না পেয়ে প্রিয়কে জিজ্ঞেস করলো। প্রিয় সেই মুহূর্তে সাজেস্ট করলো এই নাম। মনে ধরেছে সীতার, সুপ্ত পছন্দ করবে এই নাম। নামটা শুনলেই ভালো লাগে যাচ্ছে, ভাবতেই খুব খুশি লাগলো সীতার। আরে সুপ্তটা ঘুমোচ্ছে, জেগে থাকলে ওকে বলা যেত কত সুন্দর একখানা নাম পেয়েছে ও সুপ্তর মেয়ের জন্য। প্রিয় এখনো দেখা করেনি সুপ্তর সাথে, দেখা করবেও না। ও শুধু নিড্রোর সাথে দেখা করলো। নিড্রোকে জানালো ওদের বাইরে চলে যাওয়ার কথা। নিড্রো খানিক বিষণ্ণ হয়ে পড়ল এতে। ও হয়তো বা বুঝতে পেরেছে কেন প্রিয় চলে যেতে চায় বাইরে।
সুপ্ত ওকে সবটাই বলেছে তার আর প্রিয়র ব্যাপারে, কিন্তু বিষণ্ণ হয়ে লাভ আছে? এটাই হয়তো ডেস্টিনি। হাই পাওয়ারের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে সুপ্ত। এত জলদি হয়তোবা ঘুম ভাঙবে না। ওর সাথে কথা বলতে পারল না ভেবে কষ্ট লাগছে সিদ্ধার, কিন্তু প্রিয় তাড়া দিচ্ছে। ওদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। একরাশ মন খারাপ নিয়ে বাধ্য হয়ে উঠে পড়তে হলো সীতাকে। প্রিয় এর মাঝে একটু বাইরে গিয়েছে, ফিরল হাত ভর্তি গোলাপ নিয়ে। গোলাপগুলো নিদ্রার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার সুপ্ত এই ফুলগুলোর মতোই লাজুক, খুব যত্নে আগলে রেখো ওকে। রাখবো, অবশ্যই রাখবো। আজ তবে আসি। দেখা করে যেতে ওর সাথে। লেট করলে ফ্লাইট মিস হয়ে যাবে যে। ও মন খারাপ করবে খুব। করার কিচ্ছু নেই, আমি ওকে আশীর্বাদ করে দিয়েছি। তাছাড়াও ওখানে যাওয়ার পর যোগাযোগ করব তোমার সাথে। মনে করে করবে কিন্তু। অবশ্যই। আজ তবে আসি নিদ্র, ভালো থেকো তোমরা, অনেক ভালো থেকো। নিদ্র পাল্টে হেসে মাথা কাত করল। বাচ্চাকে বুকে আগলে নিয়ে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে প্রিয়। প্লেনের ছোট্ট কাছে ঘেরা জানালা দিয়ে মেঘগুলো এক নিমেষে দেখতে দেখতে শীতল মাথা এলিয়ে দিল প্রিয়র কাঁধে। বেখেয়ালে প্রশ্ন করল, ওর সাথে দেখা করলে না কেন? লেট হয়ে যাচ্ছিল তো আমাদের। মিথ্যে বলছো কেন? আমরা কতক্ষণ বসে থাকলাম এয়ারপোর্টে। তোমার কাছে কিন্তু সুযোগ ছিল ওকে আপন করার। একথা শুনে চোখ খুলতে বাধ্য হলো প্রিয়। সোজা হয়ে বসে মৃদু হাসল। সীতার দিকে তাকিয়ে বলল, ছিল, কিন্তু সেটা হলে মঙ্গল হতো কার? না ও আমার কাছে সুখী হতো, আর না আমি। তুমি ভালোবাসাটা তো পেতে। আচ্ছা, ভালোবাসা পাওয়া বলতে কি বোঝায়? আমার ওকে আপন করে নিতে হবে এটাই? কেউ যদি না চায় তাকে জোর করে নিজের সাথে বাঁধা সম্ভব? ওকে এখনো ভালোবাসো তাই না? বাসি, কিন্তু এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই জানো তো। বাস্তবিক অর্থে সত্যিকার ভালোবাসা সেটা নয় যাতে মোহ থাকে। ভালোবাসা আর মোহ সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসা হয় নির্লোভ, আর মোহ হয় লোভে পরিপূর্ণ। ভালোবাসা স্বতন্ত্রতা দেয়, আর মোহ বেঁধে রাখে। ভালোবাসি তাই হয়তো স্বতন্ত্রতা দিতে পেরেছি, তবে তোমায় কিন্তু কখনো স্বতন্ত্রতা দিতে পারবো না সীতা। আকস্মাই বলল প্রিয়। সীতা অবাক নয়নে ওর দিকে চাইল। তুমি একই সাথে আমার মোহ এবং জিদ। ভালোবাসাকে তো স্বতন্ত্রতা দেওয়া যায়, তবে মোহ আর জিদকে দেওয়া যায় না। এরা আমৃত্যু মানুষের মনটাকে লতার মতো পেঁচিয়ে রাখে। আমিও তোমায় আমৃত্যু লতার মতো পেঁচিয়ে রাখবো সীতা, আমৃত্যু।